বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 22 এপ্রিল 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সুনির্দিষ্ট প্রতিকার আইনের চতুর্থ ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা। দেখেন, গতদিন আমরা শুরু করেছিলাম যে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ। একটা চুক্তিতে যে শর্ত থাকে, চুক্তির কোনো পক্ষ যদি সেটা ভঙ্গ করে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ মামলা করে যে যিনি ভঙ্গ করেছেন শর্ত, আদালত যেন তাকে দিয়ে সেই কাজটি করাতে বাধ্য করে, এবং আদালত যদি চুক্তি ভঙ্গকারী পক্ষ দিয়ে বা ভঙ্গকারী পক্ষকে দিয়ে সেই কাজ করাতেই আদালত বাধ্য করে, তখন সেটাকে বলে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন। এখন গতকাল আমরা পড়েছিলাম যে একটা চুক্তি কখন সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। গতকাল 12 ধারায় আমরা 4টা ক্ষেত্র পড়েছিলাম। যদি চুক্তিটি একটি ওসি বা জিম্মার অন্তর্ভুক্ত হয়, যদি চুক্তি ভঙ্গের কারণে যে ক্ষতি হয়েছে ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নেই, যে ক্ষেত্রে অর্থ দ্বারা পর্যাপ্ত ক্ষতিপূরণ করা সম্ভব না, আর যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই 4টা ক্ষেত্রে একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য। এবং গতকাল বলেছিলাম যে কিভাবে বোঝা যাবে যে অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা যাবে না বা ওর ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নেই, এটা কিভাবে বোঝা যাবে। 12 ধারার ব্যাখ্যায় বলেছে, যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে ধরে নেওয়া হবে এটার ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নেই বা অর্থ দ্বারা পূরণ করা সম্ভব না, বুঝছেন। আর অপরদিকে অস্থাবর সম্পত্তি হইলে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড আছে বা ক্ষতিপূরণ অর্থ দ্বারা ক্ষতি পূরণ করা সম্ভব। বাট অস্থাবর সম্পত্তি যদি স্বতন্ত্র বা দুষ্প্রাপ্য প্রকৃতির হয়, তাহলে সেক্ষেত্রে আবার অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও দেখানো যেতে পারে যে ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নেই। এবং গতকাল আমরা আরেকটু পড়েছিলাম, সেটা হলো যে 12 ধারার ক্ষেত্রে চুক্তিটা লিখিত হতে পারে, চুক্তিটা কি মৌখিক হতে পারে, চুক্তিটা নিবন্ধন হওয়া বাধ্যতামূলক না। তবে যদি আইনে বিশেষ বিধান থাকে যে অমুক চুক্তি নিবন্ধিত হতেই হবে, যেরকম 21 ক আমরা পড়বো, 21 ক ধারা 21A তে বলা আছে যে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই নিবন্ধিত হতে হবে, না হলে আপনি 12 ধারার মামলা করতে পারবেন না। এই হলো গত দিনের 12 ধারা, বিস্তারিত পড়েছিলাম। এবং আজকে পড়বো আমরা 12 ধারার অপোজিট। 12 ধারায় ছিল যে একটা চুক্তি সুনির্দিষ্ট বলবৎযোগ্য কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে। 21 ধারায় বলছে যে কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। 4 দুগুণে কত? 8। 8টা ক্ষেত্রে বলবৎযোগ্য না। সো 8টা ক্ষেত্রে স্যার আমরা এইভাবে চিন্তা করতে পারি যে যে চুক্তির বিষয়বস্তু ওই 12 ধারার 4টার মধ্যে পড়ে না, এই 4টার মধ্যে যদি না পড়ে, তাহলে বাদ বাকি সবগুলোই কি বলবৎ করা যাবে না। এভাবে বলা যায় না যে 4টার ভিতরে যদি না পড়ে তাহলে তো সেই চুক্তি বলবৎযোগ্য না। তো যাই হোক, আমরা 21 ধারা পড়বো। দেখেন 21 ধারা পড়বো। দেখেন, যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না, কন্ট্রাক্টস নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল। দেখেন, যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না তা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারায় উল্লেখ করা হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারায় আদালত বল দিবে না 8টি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। কয়টা ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। 8টা ক্ষেত্রে কি কি আমরা চলে আসি। দেখেন, প্রথম যেটা ক নাম্বারে বলেছে, যে চুক্তির কার্য সম্পাদন না করলে, আন্ডারলাইন করবেন, আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয়। অর্থাৎ যদি এরকম কোন চুক্তি হয় যে এর কার্য সম্পাদন না করলে সমস্যা নাই, যদি অর্থ দিয়ে দেয় তাহলে ক্ষতিপূরণ হয়ে যায়, অর্থ দিয়ে ক্ষতিপূরণ হয়ে যায়। কিভাবে? আপনি একজনের সাথে চুক্তি করছেন যে তুমি আমারে 200 পিস ব্রয়লার মুরগি দিবা। এখন সে 10 পিস দেওয়ার পরে বলতেছে আর আমি তোমার ব্রয়লার মুরগি দিতে পারবো না, 90 পিস আমি দিতে পারবো না, দরকার হলে তোমার আমি ক্ষতিপূরণ দিয়ে দিলাম। এখন ও যদি মামলা করে যে ব্রয়লার মুরগি কেন তুমি দিবা না, আদালতে বলতেছে ইওর অনার অমুকরে ব্রয়লার মুরগি দিতে বলেন। এখন ও বলতে পারে যে ইওর অনার ব্রয়লার মুরগি তো অর্থ দ্বারা ক্ষতিপূরণ করা সম্ভব, ব্রয়লার মুরগি তো অ্যাভেলেবল, এটা তো এমন কিছু না যে কোথাও পাওয়া যায় না। বাট এইটা যদি আবার দুষ্প্রাপ্য প্রকৃতির মুরগি হইতো, কিছু কিছু মুরগি আছে দেখবেন যে কালো মাংস হয়, আমার প্রজাতির নাম মনে নাই, তো এই মুরগি হইলে আবার তার মুরগি বিক্রি করতে কি বাধ্য করা যেত, কারণ এটা সচরাচর পাওয়া যায় না। তাহলে আমরা মনে রাখবো, অর্থ দ্বারা যদি ক্ষতি পূরণ করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। তো এই উদাহরণ না পড়ি, খতে চলে আসি। দেখেন, খ
আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণের সমষ্টি এমন চুক্তি। যে চুক্তির বিষয়বস্তু হলো খুবই সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণের সমষ্টি। ধরেন আমরা একটা চুক্তি আছে, চুক্তি করছেন যে নির্মল আর আশাবল ব্যবসা করে, 5 তারিখে নির্মল দিবে 5 লাখ, 10 তারিখে আশাবল দিবে 5 লাখ, এরকম 1 বছর যাবত চুক্তির কথা আছে, এই কাজ করবে এই কাজ করবে। তাহলে এই চুক্তির বিষয়বস্তু কি? সূক্ষ্ম এবং অসংখ্য বিবরণ। যে চুক্তির বিষয়বস্তু অসংখ্য বিবরণ, সেই চুক্তি কখনো আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। তারপরে দেখেন এখানে আরেকটা গ্রাউন্ড আছে, সেটা হলো যে যে চুক্তির সম্পাদন, আন্ডারলাইন করেন, যে চুক্তির সম্পাদন পক্ষসমূহের, গোল দিবেন, ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে। ব্যক্তিগত যোগ্যতা শব্দটা গোল দেন। যে চুক্তির সম্পাদন পক্ষসমূহের ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভর করে, অথবা গোল দিবেন ইচ্ছার উপর নির্ভরশীল। ব্যক্তিগত যোগ্যতা অথবা কি ইচ্ছা। এ কন্ট্রাক্ট which is so dependent on the personal qualifications or volition of the parties। ব্যক্তিগত যোগ্যতা কি ভাই? এখানে নিচে দেখেন এই যে লেখা আছে, ব্যক্তিগত সেবা, কাজ করার চুক্তি, গায়ক, লেখক, অভিনয় শিল্পীর সাথে যথাক্রমে গান গাওয়ার, লেখা, অভিনয় করার চুক্তি। দেখেন আমি উদাহরণ দিই। শাকিব খান একটা সিনেমায় কাজ করতে চাইছে, চুক্তি হয়েছে। এখন হঠাৎ যদি শাকিব খান বলে যে আমি আর কাজ করব না, তখন অপরপক্ষ বাধ্য করে শাকিব খানকে দিয়ে কাজ করাইতে পারবে না। কারণ শাকিব খান বলবে আমি কাজ করব কি করবো না এটা হলো আমার ব্যক্তিগত যোগ্যতা বা আমার ইচ্ছার উপরে নির্ভরশীল। আমি তো যন্ত্র না, আমি একজন মানুষ, আমার ব্যক্তিগত যোগ্যতা। সো যে ক্ষেত্রে কোনো কাজের মান নির্ভর করতেছে ব্যক্তিগত যোগ্যতার উপর, সেই ক্ষেত্রে ওই চুক্তি কার্য সম্পাদন করা যাবে না। সাকিব আল হাসান যদি বলে যে আমি অমুক দলের সাথে খেলবো না, তাহলে তারে খেলতে কি বাধ্য করা যাবে না, বরং তার কাছ থেকে অন্য কোনো প্রতিকার পাওয়া যেতে পারে, কিন্তু সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাওয়া পসিবল না। আমি যদি আপনাদের বলি যে আমি আপনাদের পড়াবো না, দরকার হলে যে যা টাকা দিচ্ছেন দিয়ে দিচ্ছি, দরকার হলে ক্ষতিপূরণও দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা মামলা করে আমারে দিয়ে জোরপূর্বক আপনাদের ক্লাস নেওয়াটি কি পারবেন না। কেন পারবেন না? কারণ এটা আমার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। বুঝতে পারছেন? সো এর উপর অনেক উদাহরণ আছে। আমি একটু এই যদি এইভাবে বলি, শুনেন, দুইটা উদাহরণ এইভাবে বলি। একই ধরনের প্রশ্ন কিন্তু উত্তর দুই রকম। ধরেন আপনি একজন চিত্রকরের কাছে গেছেন, তারে বললেন যে আপনারে 5,000 টাকা দেবো, আপনি আমার একটা ছবি এঁকে দেন। এখন সে কিছুদিন পরে বলতেছে না তোমার ছবি আমি আঁকবো না, চুক্তি হয়েছিল আঁকবে, এখন কি আঁকবে না। এখন তারে দিয়ে আমি আঁকাইতে বাধ্য করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা তার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। কিন্তু সে ছবি আঁকছে, আঁকার পরে এত সুন্দর হয়েছে যে ছবি এখন আপনার এসে দিবে না। এখন তার কাছ থেকে আবার ছবি আনতে তার আমি বাধ্য করতে পারবো, কারণ যখনই সে ছবিটা কি এঁকে ফেললো, তখনই হয়ে গেল স্বতন্ত্র বা দুষ্প্রাপ্য প্রকৃতি। বুঝতে পারছেন? তাহলে ছবি আঁকার উদাহরণ মুখস্থ যারা করে তারা কিন্তু বুঝবেন না। যদি ছবি না আঁকতে চায় বাধ্য করা যাবে না, আর যদি এঁকে ফেলে তাহলে আবার তারা দিতে বাধ্য করা যাবে। বুঝেন কিনা? আচ্ছা, তো এখানে অনেকগুলো উদাহরণ আছে, এগুলার না পড়ি আমরা। 3 নাম্বার এখানকার ওই যে 2-এর 3 নাম্বারটা দেখেন। যে চুক্তির প্রকৃতি এমন যে আদালত উক্ত চুক্তির আন্ডারলাইন কেন উল্লেখযোগ্য শর্তাবলীর সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে না। মানে চুক্তিটা এরকম যে ওই চুক্তির শর্তাবলী এগুলো সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে না। যদি বলেন স্যার সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করতে পারে না কিভাবে? ওই যে যদি এরকম হয় যে আপনার অনেকটা কঠিন কোনো বিষয়, ব্যক্তিগত যোগ্যতা নির্ভর হতে পারে, ইচ্ছার উপর হইতে পারে, এগুলোর মধ্যে আর কি, যেগুলো করা সম্ভব না, সো এরকম কোন চুক্তি করলেও কার্য সম্পাদন করা সম্ভব না। 2-এর মধ্যে আপনি যেটা মনে রাখবেন সেটা হলো সূক্ষ্ম আর বিবরণ, আর ব্যক্তিগত যোগ্যতা, আর কি ইচ্ছা, এই দুইটা মনে রাখলেই হবে। আমরা গতে চলে আসিন। গ দেখেন, গ যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না। যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না। দুইজনের মধ্যে একটা চুক্তি হয়েছে, চুক্তি হবার পরে এই নাইম কাজী শুনেন, দুইজনের মধ্যে চুক্তি হয়েছে এরকম, ধরেন যে গোপালগঞ্জের নিগি ফিলিং স্টেশন চুক্তি করছে খুলনার আর একটা কোম্পানির সাথে যে তুমি আমারে ফুয়েল দিবা,
আগামী 1 মাস ফুয়েল দেবা, এই হলো চুক্তির বিষয়বস্তু। এখন তারা হঠাৎ 2 দিন পর ফুয়েল দিতে চাচ্ছে না, এখন নিগি মামলা করছে যে কেন তুমি ফুয়েল দিবা না। এখন তারা বলতেছে যে অনার আমাদের চুক্তিটা দেখতে মর্জি হয়, আমি বলছি ফুয়েল দেব, কিন্তু কত লিটার দেব, কত হাজার লিটার, কত লাখ লিটার দেব তা তো আমি বলি নাই। তাহলে এই জায়গা চুক্তির যে শর্তাবলী এটা আদালত কি করতে পারতেছে না, নির্ণয় করতে পারতেছে না। যদি ওখানে সুনির্দিষ্ট করে বলা থাকতো যে আগামী 30 দিন এত হাজার লিটার ডিজেল বা এত হাজার লিটার পেট্রোল বা এত হাজার লিটার অকটেন দিবে, তাহলে আবার এটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যেত। বুঝতে পারছেন? ঘ দেখেন, ঘ যে চুক্তি তার প্রকৃতির কারণে আন্ডারলাইন করেন অবসানযোগ্য বা প্রত্যাহারযোগ্য, যে চুক্তি তার প্রকৃতির কারণেই অবসানযোগ্য অথবা কি প্রত্যাহারযোগ্য। অবসানযোগ্য বা প্রত্যাহারযোগ্য মানে হলো যে চুক্তি যে কোনো সময় বাতিল করা যায়, যে চুক্তি যে কোনো সময় বাতিল করা যায়। এখন যদি বলেন স্যার যে কোনো সময় বাতিল করা যায় কিভাবে, ধরেন আমি বললাম, আমি শাকিলকে বললাম শাকিল চলেন আমরা অংশীদারিত্বের ব্যবসা করি, আমরা দুজনে চুক্তি করছি যে আমরা অংশীদারিত্বের ব্যবসা করি। এখন 2 দিন পরে আমি বলতেছি শাকিল আপনার সাথে আমি ব্যবসা করব না, এখন উনি আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে ইওর অনার, উনি আমার সাথে চুক্তি করছে ব্যবসা করবে, এখন বলতেছে করবে না, ওনারে চুক্তি ওনারে ব্যবসা করতে বাধ্য করেন। আমি বলবো যে ইওর অনার আমাদের চুক্তিটা দেখেন, আমাদের চুক্তিটা ছিল বাতিলযোগ্য। কেন? কারণ আমি তো বলি নাই যে এতদিন ব্যবসা করব, আমি বলছি কি ব্যবসা করব, তার মানে আমি যে কোনো সময় ব্যবসা থেকে কি সরে আসতে পারি। আমি যদি বলতাম যে আগামী এত বছর ব্যবসা করব, তাহলে ওই কাজটা করতে আমি কি ছিলাম, বাধ্য ছিলাম। কিন্তু আমি বলছি ব্যবসা করব, আমি তো এখানে বলি নাই যে কতদিন ব্যবসা করব। সো এই চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিল যোগ্য, কারণ চুক্তিটাই এমন নেচারের যে যে কোনো সময় যে কেউ এই চুক্তি বাতিল করতে পারে। তাহলে এই বাতিলযোগ্য বা অবসানযোগ্য চুক্তিও বলবৎ করা যাবে না। তারপরে চলে আসেন, এখানে অনেক আলোচনা করছে, এত আমরা পড়বো না। উয়াতে আসেন, উয়া ট্রাস্টিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তাদের ক্ষমতা বহির্ভূত, আন্ডারলাইন করেন ট্রাস্ট ভঙ্গ করে সম্পাদিত হয়। ট্রাস্টিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তাদের কি ক্ষমতা বহির্ভূত, ট্রাস্ট ভঙ্গ করে সম্পাদিত হয়। এটার উদাহরণ হচ্ছে এরকম যে ট্রাস্টি তো বুঝেন যে যখন কোনো ব্যক্তি কোনো সম্পত্তি আরেকজনের পক্ষে দায় নেয় সেটারে বলে কি ট্রাস্টি। যেরকম আমি আমার সকল সম্পত্তি জনকল্যাণে ব্যয় করার জন্য দান করে গেলাম, তাহলে এই সম্পত্তি যিনি দেখাশোনা করবেন তারে কি বলে ট্রাস্টি। এখন ভাই ট্রাস্টি যদি তার ক্ষমতা বহির্ভূত কোনো চুক্তি করে সেটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। ক্ষমতা বহির্ভূত কিরকম, ধরেন ট্রাস্টি একটা জমি বিক্রি করতে পারে 1 লাখ টাকা, সর্বোচ্চ বিক্রি করতে পারে কত 1 লাখ, কিন্তু সে ইচ্ছা করে এই জমি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে মাত্র 30,000 টাকায়। তাহলে এটা তার ক্ষমতা বহির্ভূত। ক্ষমতা বহির্ভূত বলতে পারেন স্যার 1 লাখ টাকা জিনিস 30,000-এ বেচলে সমস্যা কি? অবশ্যই সমস্যা আছে, ওই সম্পত্তি কি তার, সে তো একজনের পক্ষে দায়িত্ব পালন করতেছে, তো সে তো বিক্রি করতে পারতো কত 1 লাখ। তাহলে সে যদি 30,000 টাকায় বিক্রি করে তাহলে সে তার ক্ষমতা বহির্ভূত কাজ করতেছে, এই ধরনের চুক্তিও সুনির্দিষ্ট বলবৎযোগ্য হবে না। মানে ট্রাস্টি যার কাছে বিক্রি করতে চাইছে আর যে কিনতে চাইছে, পরবর্তীতে ওই ট্রাস্টিরে এই বেচতে বাধ্য করা যাবে না, আদালতে ডিক্রি দেবে না। কারণ তুমি এই জমির মূল্য হলো 7 লাখ টাকা, তুমি কিভাবে মানে 1 লাখ টাকা, তুমি তো 30,000 টাকা এটা বিক্রি করতে পারো না, এটা তোমার ক্ষমতা বহির্ভূত। তারপরে দেখেন চ নাম্বার, বিশেষ উদ্দেশ্যে গঠিত কর্পোরেশন বা পাবলিক কোম্পানির পক্ষে বা তেমন কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক সম্পাদিত চুক্তি যা তাদের গোল দিবেন ক্ষমতা বহির্ভূত। পাবলিক কোম্পানির যে যারা আছে তাদের সম্পাদিত চুক্তি যা তাদের কি বহির্ভূত বলেন, ক্ষমতা বহির্ভূত। এখন যদি বলেন স্যার ক্ষমতার অতিরিক্ত আর বহির্ভূত একই, মানে আমার যা ক্ষমতা নাই আমি সেটা করছি। বইয়ের উদাহরণ হচ্ছে এরকম যে একটা লোক সে রেলওয়ে কোম্পানির উদ্যোক্তা, মানে বাংলাদেশ রেলওয়ের কাজ করার জন্য সে ক্ষমতা সম্পন্ন, কিন্তু সে একটা জমি কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে কটন মিলের জন্য।
সে ক্ষমতা সম্পন্ন কিসের? রেলওয়ে। কিন্তু সে করতেছে কিসের জন্য? কটন মিলের। এটা তার ক্ষমতা বহির্ভূত। সে জমি কিনতে পারে রেল লাইনের জন্য, কিন্তু কটন মিলের জন্য কিন্তু জমি কিনতে সে পারবে না। তাহলে এক্ষেত্রে এটাও কি সুনির্দিষ্টভাবে এই চুক্তি বলবৎযোগ্য নয়। তাহলে আমরা পাবলিক কোম্পানির ক্ষমতা বহির্ভূত চুক্তি, ট্রাস্টির ক্ষমতা বহির্ভূত চুক্তি, যে চুক্তির শর্তাবলী নির্ণয় করতে পারে না, যে চুক্তির শর্তাবলী বাতিলযোগ্য, যে চুক্তি সূক্ষ্ম বিবরণ সমষ্টি, বিবরণ অসংখ্য বিবরণের সমষ্টি, যে চুক্তি পক্ষগণের যোগ্যতা এবং ইচ্ছার উপর নির্ভর করে, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়, এ সকল ক্ষেত্রে কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। তারপরে দেখেন সবশেষের আগেরটা 6 নাম্বার, যে চুক্তির কার্য সম্পাদন করতে গেলে শুরুর তারিখ হতে গোল্ডেন 3 বছরের বেশি সময় ক্রমাগত কাজ করে যেতে হবে। এটা অনেকে আপনারা বুঝেন না, খুব সহজ জিনিস। যে চুক্তির কার্য সম্পাদন করতে গেলে শুরুর তারিখ হতে ক্রমাগত কতদিন? 3 বছর। ধরেন চায়না মেজর ইঞ্জিনিয়ারিং লিমিটেড, তারা বাংলাদেশ সরকারের সাথে কাজ করছে যে পদ্মা সেতু তৈরি করতে 10 বছর লাগবে, আমরা এই পদ্মা সেতু তৈরি করে দিব। 1 বছর কাজ করার পরে চায়না মেজর ইঞ্জিনিয়ারিং লিমিটেড তারা যদি বলে যে আমি পদ্মা সেতু তৈরি করতে পারবো না, বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে মামলা করছে, তাদেরকে এই সেতুর কাজ করতে বাধ্য করা যাবে না। কারণ মূল যে চুক্তিটা, এটা সম্পাদন করতে কত বছর লাগবে? 10 বছর। কারণ আর আইনে আছে যে 3 বছরের বেশি সময় ক্রমাগত কাজ করে যেতে হলে, তাহলে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। বুঝছেন? তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে কত বছর ক্রমাগত কাজ করে যেতে হলে সেটা কাজ সম্পাদন করা যাবে না সুনির্দিষ্টভাবে? কত বছর? 3 বছর। সবশেষে দেখেন নাম্বার, বর্গীয় জ, যে চুক্তির বিষয়বস্তুর উল্লেখযোগ্য অংশ, আন্ডারলাইন করেন, উল্লেখযোগ্য অংশ বর্তমান ধরে নিলেও, এটা বললেন বর্তমান ধরে নিলেও চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগেই তার বিলুপ্তি ঘটেছে। যখন দুইজনে চুক্তি করছে, ধরে নিছে যে এই বিষয়টা আছে, কিন্তু চুক্তি হওয়ার আগেই ওই বিষয়টা বিলুপ্ত হয়ে গেছে। ধরেন আমার একটা জাহাজ আছে, জাহাজ এখন আটলান্টিক মহাসাগরে থেকে বাংলাদেশের দিকে আসতেছে, আমি এই জাহাজ বিক্রি করছি নির্মল সোনার কাছে, তাহলে আমি হলাম বিক্রেতা, নির্মল হলো ক্রেতা, 10 লাখ টাকা 1 কোটি টাকার বিনিময়ে ধরেন। কিন্তু জানা গেল যে আমরা যখন চুক্তি করছি তার 2 দিন আগেই ওই জাহাজ আটলান্টিকে কি ডুবে গেছে। তাহলে এই চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না, কারণ আমরা যখন চুক্তি করছি তার আগেই এর অস্তিত্ব শেষ। বুঝতে পারছেন? তাহলে এই 8টা আপনি মুখস্থ করতে যাবেন না, আপনি বারবার রিডিং পড়বেন। ওই যে আমি মুখে মুখেই অনেকগুলো মনে থাকার কথা। দেখেন যে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে, বিবরণ বা সূক্ষ্ম চুক্তি হলে, অসংখ্য বিবরণ বা সূক্ষ্ম চুক্তি হলে, পক্ষগণের যোগ্যতা বা ইচ্ছার উপর ইয়া করলে, তারপরে যে চুক্তির মানে শর্ত সমূহ নিশ্চয়তার সঙ্গে নির্ণয় করতে পারে না, যে চুক্তি প্রকৃতির কারণেই বাতিল যোগ্য, ট্রাস্টি কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি, পাবলিক কোম্পানির উদ্যোক্তা কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি, যে চুক্তির কাজ করতেই গেলেই অ্যাটলিস্ট 3 বছরের, মানে 3 বছরের বেশি সময় কি কাজ করে যেতে হবে, আর যে চুক্তি যখন স্বাক্ষরিত হয়েছে তার আগেই চুক্তির বিষয়বস্তু কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। এই ধরনের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। বুঝতে পারছেন? আপনার মুখস্থ না হলে সমস্যা নাই, এগুলো যখন প্রশ্ন দেখবেন মনে পড়বে। যে ট্রাস্টি কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি, ওই যে এই ধরনের প্রশ্নই আসে যে 1 লাখ টাকার জমি বিক্রি করছে 30,000। কটন কটন মিলের উদ্যোক্তা, রেলওয়ের উদ্যোক্তা, তারা কিনছে কটন মিলের জমি, ক্ষমতা বহির্ভূত। বুঝছেন? 3 বছরের বেশি সময় কাজ করতে হবে, করা যাবে না। সেই ছবি আকার চুক্তি বলবৎ করা যাবে না, এরকম আর কি। আচ্ছা, এখন দেখেন এখানে একটা কথা বলছে, সালিশে প্রেরণের সম্মতি, এগ্রিমেন্ট টু রেফার টু আরবিট্রেশন। এটার অর্থ হলো, অনেক লেখা, এত পড়তে যাব না। এটার অর্থ হলো যে যদি কোনো চুক্তিতে আরবিট্রেশন ক্লজ থাকে। হোয়াট ইজ আরবিট্রেশন ক্লজ? আরবিট্রেশন ক্লজ হলো, আমরা দুইজনে একটা চুক্তি করছি, এই চুক্তির মধ্যে বলা আছে, এই চুক্তির মধ্যে বলা আছে যে অমুক জমি বিক্রি করবে 10 লাখ টাকায়, আমি কিনবো। ভবিষ্যতে যদি কেউ চুক্তির শর্তসমূহ ভঙ্গ করে, তাহলে আমরা এই বিষয়টা সালিসির মাধ্যমে নিষ্পত্তি করব। বুঝছেন?
অমুকের কাছে, হিজবুল সাহেবের কাছে সালিসি করে আমরা নিষ্পত্তি করব, বা এলাকার মান্যগণ্য লোকজনের মাধ্যমে সালিসি করে আমরা নিষ্পত্তি করব। যেহেতু চুক্তির মধ্যে সালিসির কথা আছে, এরপরে দাঁড়ান ঠিক হিসেবে বিক্রি করতে চাইলো না বা একজন কিনতে চাইলো না, 12 ধারা মামলা করলে 12 ধারার ডিক্রি পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ এই জায়গা কি আছে? আরবিট্রেশন ক্লজ আছে, সালিসের শর্ত আছে। যদি কোনো চুক্তিতে সালিসের শর্ত থাকে তাহলে সেটা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য না। বুঝছেন? এটা আছে কোথায়? 21 ধারাই আছে। কোথায় আছে? 21 ধারায় আছে। তো এই হলো কথা। আমরা 21 ক ধারাটা একটু পড়ি, তারপরে প্রশ্ন করব। 21 ক ধারাটা একটু আসেন, পাইছেন? হ্যাঁ, 21-এ দেখেন, অনিবন্ধিত বিক্রয় চুক্তি, এটা গোল দেন। অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল। স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 দ্বারা সুনির্দিষ্ট প্রতিকার আইন 21 দ্বারা সংযুক্ত করে নিয়ম করা হয় যে, আন্ডারলাইন করবেন, স্থাবর সম্পত্তি বিক্রয়ের অনিবন্ধিত চুক্তিপত্র আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না। অর্থাৎ আপনি একটা স্থাবর সম্পত্তি বিক্রি করতে চাইছেন, আর একজন কিনতে চাইছে, বায়না দলিল হইছে। বায়না দলিলের পক্ষ কয়টা থাকে? দুইটা, ক্রেতা আর বিক্রেতা। এই ভবিষ্যতে যদি ক্রেতা কিনতে না চাই বা বিক্রেতা যদি বিক্রি করতে না চাই, তাহলে 12 ধারা মামলা করতে হলে যিনি 12 ধারা মামলা করবে তার দেখাইতে হবে যে তাদের মধ্যে যে বায়না চুক্তিটা হয়েছিল ওই বায়না চুক্তিটা হলো নিবন্ধিত। বুঝছেন? এই বায়না চুক্তি যদি নিবন্ধিত না হয় আপনি 12 ধারা মামলা করতে পারবেন না। এবং এই নিয়ম করা হয় কত সালে? 2004 সালে। 2004 সালে করা হয়। কিন্তু এই যে দেখেন, বিধানটি 1 জুলাই 2005 থেকে কার্যকর করা হয়। সো নিয়ম করছে কবে? 2004 সালে, বাট বলবৎ হয়েছে কবে? 1/7/2005। সুতরাং 2005 সাল হতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 ধারা অনুযায়ী এই আইনে বা অন্য কোনো আইনের বিপরীত যা কিছু কার্যকর থাকুক না কেন, স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে যদি, কিভাবে দেখেন, চুক্তিটি আন্ডারলাইন করবেন, লিখিত হয়। তো শুধু প্রথমে বললো অবশ্যই ইট মাস্ট বি রিটেন, লিখিত হইতে হবে, এবং রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর অধীন নিবন্ধিত হইতে হবে। তাহলে লিখিত হতে হবে আর কি হতে হবে? নিবন্ধিত। কিসের চুক্তি? স্থাবর সম্পত্তি বিক্রি। এই ক্ষেত্রে হস্তান্তর গ্রহীতা বিকৃত সম্পত্তির, আন্ডারলাইন করেন, আংশিক বা পুরোপুরি দখল নিয়েছে কিনা তা প্রাসঙ্গিক না। যিনি কিনবে তিনি ওই সম্পত্তির দখল নিছে কিনা এটা অপ্রাসঙ্গিক। দখল নিতেও পারে, না নিতেও পারে, বাট দেখবে যে চুক্তিটা লিখিত কিনা, চুক্তিটা কি নিবন্ধিত কিনা। বুঝছেন? এ জায়গা দখলের কোনো বিষয় নাই। এবং চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মকদ্দমা দায়েরকালীন সময়ে গোল দিবেন, চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে দাখিল করা হলে। সো আপনার লিখিত হইতে হবে, নিবন্ধিত হইতে হবে, আর চুক্তির অবশিষ্ট মূল্য দাখিল করতে হবে। যদি বলেন স্যার চুক্তির অবশিষ্ট মূল্য কি, প্রশ্ন আসে, ঠান্ডা মাথায় শুনেন। জমি বিক্রির কথা ছিল 10 লাখ টাকায়, বায়না চুক্তিতে উল্লেখ আছে ক্রেতা 5 লাখ দিছে আর 5 লাখ দিবে 6 মাসের মধ্যে। হঠাৎ করে বিক্রেতা বলতেছে যে তোমার কাছে আমি জমি বিক্রি করব না, তাহলে 12 ধারা মামলা করতে হবে না? 12 ধারা মামলা করলে করবে কে? ক্রেতা। তাহলে ক্রেতাকে আগে দেখাইতে হবে যে ওনাদের দুইজনের যে বায়না চুক্তি ছিল এটা হলো লিখিত এবং কি নিবন্ধিত। আর অবশিষ্ট 5 লাখ তো দিছে, আর অবশিষ্ট থাকে কত? 5 লাখ। এই 5 লাখ আদালতে জমা দিয়ে মামলা করতে হবে। বুঝছেন? তাহলে এখন যদি আপনি স্থাবর সম্পত্তির বায়না চুক্তি নিয়ে মামলা করতে চান, কতগুলো বিষয় আছে? লিখিত হইতে হবে, নিবন্ধিত হতে হবে, আর অবশিষ্ট চুক্তি মূল্য কি জমা দিতে হবে। এই জায়গা ক্রেতা কি দখল নিছে কিনা সেটা কি বিবেচ্য বিষয়? না, দখল নিছে কিনা সেটা বিবেচ্য বিষয়। হ্যাঁ, নির্মল কিছু বলতে চান? আচ্ছা, একটু পরে বলেন, আগে আমরা শেষ করি, প্রশ্নটা মনের মধ্যে রাখেন। এখন দেখেন, চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে জমা দেওয়ার সময়
21 ক ধারার খ উপধারায় বলা হয়েছে বায়না চুক্তি বলবৎকরণে মকদ্দমা দায়েরের সময় অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিতে হবে। আন্ডারলাইন করেন, দায়েরের সময় মানে ওই 5 লাখ টাকা কখন দিবেন? যখন মামলা দায়ের করতেছেন তখন। সুতরাং মকদ্দমা দায়েরের সময় অবশিষ্ট চুক্তি মূল্য দেওয়া বাধ্যতামূলক। সুতরাং অবশিষ্ট চুক্তি জমা দেওয়ার সর্বোচ্চ মেয়াদ হলো মকদ্দমা দায়েরের সময়, যখন আপনি মামলা দায়ের করছেন ওই মুহূর্তেই দিতে হবে। এই সময়ের পর এমন মূল্য জমা দেওয়ার কোনো সুযোগ নেই। মকদ্দমা দায়ের করার পর বাদীর অবশিষ্ট চুক্তি মূল্য দাখিল করার আবেদনের তামা দিতে পারি। তো একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে এই যে টাকা চুক্তি মূল্য এটা কখন দিবে? মকদ্দমা দায়েরের সময়। দায়ের করার পরে পরে যে সময় চাইয়ে দিবেন সেই সুযোগ নাই। এখন দেখেন 21 ক ধারা যখন থেকে কার্যকর করা হয়, স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 কার্যকর বা বলবৎ হয়েছিল 1/7/2005 তারিখ হতে। সুতরাং 1/7/2005 তারিখের পূর্বে স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত যে সকল চুক্তি সম্পাদিত হয়েছে সেই সকল চুক্তি সংক্রান্ত কোনো মামলা দায়েরের ক্ষেত্রে অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিয়ে মামলা দায়েরের প্রয়োজন নাই। মানে যে মামলাটা আপনি করতেছেন 1/7/2005 পরে বা ওই দিন থেকে, সেই ক্ষেত্রেই এই শর্ত প্রযোজ্য। এর আগে যদি কোনো মামলা করে থাকেন সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কিন্তু 1/7/2005 বা এর পর হতে স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত যে সকল চুক্তি হয়েছে সে সকল চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে মামলা দায়েরের সময় বাদীকে আর্জির সাথে অবশিষ্ট চুক্তি মূল্য জমা দিতে হবে। জেনে রাখা ভালো। দেখেন তাহলে এই যে আমরা 21 ক ধারার বিধানটা পড়লাম, এটা কবে থেকে কার্যকর হয়েছে? 1/7/2005। যে ব্যক্তি 2000 সালে মামলা করছে বা 2004 সালে মামলা করছে তার ওই চুক্তিটাকে লিখিত হতে হবে না, নিবন্ধিত হতে হবে না, ওই মুহূর্তে কি তার টাকা দেওয়া লাগবে না। কিন্তু আমি যদি 1/7/2005 পর থেকে মামলাটা করি তাহলে অবশ্যই 21 ক শর্ত আমার মান্য করতে হবে। এই পীযূষ, এই 21 ক স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তির বিক্রি কোনটা? স্থাবর সম্পত্তির বিক্রি নাকি বন্ধক কোনটা? বন্ধকের ক্ষেত্রে হবে না? হবে, এই তো। না হবে না। 21 ক শুধু স্থাবর সম্পত্তির বিক্রি, স্থাবর সম্পত্তির বিক্রি, আর কোন ক্ষেত্রে 21 ক প্রযোজ্য না। অর্থাৎ স্থাবর সম্পত্তির বন্ধক চুক্তি যদি হয়, লিজ চুক্তি যদি হয়, তাহলে এটা নিবন্ধিত হওয়া না হলেও সমস্যা নাই, অবশিষ্ট মূল্য জমা দেওয়ার প্রয়োজন নাই। বুঝছেন পীযূষ? জেনে রাখা ভালো। দেখেন 21 ক ধারাটি সংযোজন করা হয় 2004 সালে, কিন্তু কার্যকর করা হয় 1/7/2005 তারিখ হতে। তারপরে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 21 ক ধারাটি শুধুমাত্র এই যে আন্ডারলাইন করেন পীযূষ, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তির বা বায়না চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। দেখছেন এই যে 12 ধারার মামলা আমরা করি এটা কিন্তু মূল দলিলের উপর না। এই 12 ধারার মামলা হলো বায়না চুক্তি। মূল দলিল করে দেয় না বলেই তো আমি মামলা করছি, আর মূল দলিল যদি করে দিত তাহলে তো আর 12 ধারার মামলা করা লাগতো না। কিন্তু স্থাবর সম্পত্তির এই যে আন্ডারলাইন বন্ধক, লিজ, দান ইত্যাদি চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ বন্ধক, লিজ, দান ইত্যাদি চুক্তি লিখিত না হলেও তা 12 ধারা অনুযায়ী সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য। কিন্তু স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি অবশ্যই কি হইতে হবে? লিখিত এবং নিবন্ধিত হতে হবে, অন্যথায় তা সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য হবে না। এছাড়া আর একটা কথা দেখেন, রেজিস্ট্রেশন আইন 1908 আন্ডারলাইন করেন 17 ক ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে। স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সম্পাদন হওয়ার তারিখ হতে আন্ডারলাইন করবেন 30 দিনের মধ্যে চুক্তিটি নিবন্ধনের জন্য উপস্থাপন করতে হবে। যদিও রেজিস্ট্রেশন আইন আমাদের বিষয়বস্তু না, বাট সেভিংস থেকে মানে ব্যতিক্রম থেকে আমরা কি পড়ছি, সুনির্দিষ্ট প্রতিকার আইন কি রেজিস্ট্রেশন আইনের উপর প্রাধান্য পাবে? মনে আছে আপনাদের? না, রেজিস্ট্রেশন আইনে যা আছে সেটা প্রাধান্য পাবে কিসের উপরে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপরে। ধরেন এক ধরনের মামলায় সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলছে এটা নিবন্ধন করার দরকার নাই, কিন্তু রেজিস্ট্রেশন আইনে বলছে নিবন্ধন করার দরকার আছে, তাহলে কোনটা মানা হবে? রেজিস্ট্রেশন আইন। কোনটা মানা হবে? রেজিস্ট্রেশন আইন। 21 এ ধারায় উল্লেখিত শর্তসমূহ পালন করা বাদীর জন্য আন্ডারলাইন করেন বাদীর জন্য বাধ্যতামূলক, এবং এই নিয়ম অমান্য করলে আদালত সেই চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না। এখন তার কি প্রশ্ন আছে করেন, আমি উত্তর দিই। নির্মল নেন, মাইক্রোফোন নেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহিয়া বলেন, কি প্রশ্ন আছে বলেন। স্যার ওই যে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম না,
পড়েন, আপনার প্রশ্ন কি দিছিলেন আপনি পড়েন, আমি উত্তর দিই। আচ্ছা স্যার, আমি একটু, হ্যাঁ আমি বইটা একটু বের করে বলছি। আচ্ছা বের করেন, তাহলে স্যার পরে এই বলি। যে, নির্মল, হ্যাঁ বলেন। না করেছি, বের করেছি। স্যার সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার বিষয়বস্তু কি? এখানে অ্যান্সার হচ্ছে দখলের অধিকারী ব্যক্তি কর্তৃক সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি উদ্ধার। হুম। কিন্তু স্যার এখানে হচ্ছে মানে সত্য ঘোষণা ও দখল, এটা কেন হলো না আমি না বুঝতে পারছি না। আচ্ছা, মানে আট এটার ধারায় অ্যান্সার কি আমি কোথাও ধরে নিচ্ছি। আমার উত্তর দিতেন? এটা আপনি প্রথমে আট ধারার যখন আমি ব্যাখ্যা দেই, আমি গোল দিছিলাম একেবারে 8 ধারা পড়ানোর সময় একটা গোল দিছিলাম। ওই জায়গা বলা আছে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, এবং গোল দিয়ে বলছিলাম এই জায়গায় লেখেন মালিক বা যার সত্ত্ব আছে, মনে আছে? ওখানে 8 ধারায় আপনি যদি তন্ন তন্ন করে খুঁজেন কোথাও সত্ত্ব বা মালিক শব্দটা নাই। ওই জায়গা যদি বলে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি, তাহলে ধরে নিতে হবে সে হলো ওই সম্পত্তির মালিক। এই কারণে উত্তর হয়েছে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি। আর 8 ধারায় কি কোথাও আপনারা বলছে যে সত্ত্ব দখলের মামলা করতে হবে? এটা তো আমি বললাম যে 8 ধারার মামলার ক্ষেত্রে 8-এর সাথে শুধু 8-এর মামলা কখনো করা যায় না, 8-এর সাথে আসতে হবে কত? 43। এই কারণে হচ্ছে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি। বুঝতেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ নির্মল বলেন। স্যার, আমার তো চুক্তি হলো 10 লাখ টাকায় জমি বিক্রি করার। এখন মনে করেন যে বিক্রেতা, তো মনে করেন যে মানে ক্রেতা তো কেনবে, আর বিক্রেতা তো বেচবে না, বিক্রেতা কাছে বেচবো না। তাহলে এখন আমি যে কেনার জন্য আমার যে 5 লাখ টাকা জমা দিতে হবে, মানে ওই যদি ওই আমি কেন দেবো স্যার? কিনতে চাচ্ছে কিনা? কিনতে চাচ্ছি তো আমি। হ্যাঁ, আপনি দেবেন না, কেটে দেবে। তা আমি যে মামলা করব, হ্যাঁ, তা আপনি টাকা না দিলে ওটা আপনি কিনতে চাচ্ছেন ও না? মানে যে আপনি কি দেখাবেন না যে রনার আমার তরফ থেকে আমি সব শর্তগুলো পূরণে রেডি, আমি 5 লাখ দিছি আর এই 5 লাখে যে জমা দিলাম। স্যার যে কিনবে সে তো মানে 5 লক্ষ টাকা আগে দিলো, হ্যাঁ, তাহলে সে যদি ওই জমিটা মানে কোনো মানে আমার কাছে নিতেই চায়, তাহলে ওই বাকি টাকা জমা দিয়ে তারপরে এই মামলা করতে হবে, এরকম নিতে তো চাই, স্যার। আপনি ক্রেতা কিনতে যাচ্ছেন, তাহলে আপনার বাকি টাকা জমা দিতে হবে না? মানে বাকি টাকাটা দেবে কি আমি এটি বুঝতে চাচ্ছি। মামলা যে করতেছে সে। এবার 12 ধারায় চলে আসেন, 12 ধারার প্রশ্ন করবো। স্যার, স্যার, স্যার বলেন আমি বলেন। হলো স্যার যে ইলেকট্রিসিটি ছিল না তো স্যার, আমি পুরোটা শুনতেও পাই নাই, জাস্ট ইলেকট্রিসিটি যাওয়ার আগে আমি এইটুকুই যে বুঝি নাই, আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না, সূক্ষ্ম বা অসংখ্য বিবরণের সমষ্টি এমন চুক্তি স্যার, এইটা একটু আমাকে ক্লিয়ার করেন স্যার। এটা ছাড়া বাকিগুলো শুনছেন? না শুনতে পাই নাই স্যার, এই পর্যন্তই শুনতে পারছিলাম স্যার, আর বাকিটা শুনতে পাইনি। আচ্ছা, ইলেকট্রিসিটির তাহলে সাথে তাহলে স্যার। ধৈর্য ধরে থাকেন, পরে বোঝাবো। এটা বলতে গেলে আবার শুরু থেকে সব বলা লাগবে। আপনি এই ক্লাসটা দেখবেন, তারপর যদি না বুঝেন আমি আবার বলবো, সমস্যা নাই। আপাতত এই জায়গা দেখেন, ঠিক আছে, ঠিক আছে। বিগত বছরের প্রশ্ন দেখেন, আর কারেন্টের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই জায়গা যারা আসেন, কারেন্ট চলে গেলে মোবাইলে ডেটা লাগবে। আমার কিন্তু এই যে ব্রডব্যান্ড ইন্টারনেটে আছে, আবার 2 ফোনে ডেটা আছে, একটা হলো টেলিটক আর একটা হলো গ্রামীণ, দুইটা নিয়ে বসে আপনাদের ইভেন ল্যাপটপও দুইটা রেডি আছে, একটাই যদি চার্জ না থাকে আর একটা আছে। দেখেন, তা আমরা বিগত বছর প্রশ্ন দেখি। 12 ধারার বিগত বছর প্রশ্ন দেখছেন? দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 12 ধারা অনুসারে কতটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলবৎযোগ্য? 12 ধারায় কয়টা ক্ষেত্রে ভাই? 4টি ক্ষেত্রে। যদি আপনাকে বলে কত ধারা বা 21 ধারা অনুসারে বলবৎযোগ্য নয় কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। কত ধারা? 21 ধারা। 2 নম্বর প্রশ্নটা দেখেন। এক্স ওয়াই এর নিকট একটি গরু বিক্রয়ের চুক্তি করেন, যা পালনে এক্স অস্বীকার করলে ওয়াই মামলা করেন। ওয়াই এর উপযুক্ত প্রতিকার কি? মানে গরু বিক্রি করতে চাইছে, এখন বলছে তোমার কাছে আমি গরু বিক্রি করব না। এখন তিনি ক্রেতা, তিনি মামলা করে দিছে যে কেন আমার কাছে বিক্রি করবে না। তো এই ক্ষেত্রে আদালত কিন্তু গরু বিক্রি করতে বাধ্য করবে না, কারণ গরু তো অ্যাভেলেবল। তো এই ক্ষেত্রে সে কি পেতে পারে? ক্ষতিপূরণ। বুঝতেন?
আচ্ছা, এগুলা কিন্তু মুখস্থ করার বিষয় না, এটা হলো আমার বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। 3 নাম্বার দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলছে? ভাই, চুক্তি প্রবল, চুক্তি বাস্তবায়ন, চুক্তির কার্য সম্পাদন, চুক্তি প্রতিপালন সবই কি একই, ইংরেজিতে বলে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। 4 নাম্বার দেখেন, নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে? মানে কোনটায় বাধ্য করা যাবে? যে চুক্তি পালন না করলে অর্থ দ্বারা পূরণযোগ্য, এটা 21-এ আছে। ট্রাস্টের পরিপন্থী চুক্তি কোথায় আছে? 21-এ আছে। ঘ, যে চুক্তি বাতিলযোগ্য প্রকৃতির, এটা কোথায় আছে? 21-এ আছে। তাহলে যখন কোন স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়, স্থাবর সম্পত্তি বিক্রি চুক্তি করলে 12 ধারায় বলছে এটার ক্ষতি নির্ণয় করা সম্ভব না, তাহলে এটা বলবৎ যোগ্য বা এটার কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। 5 নাম্বার দেখেন, নিম্নের কোনটি আইন অনুযায়ী বলবৎ যোগ্য? এ বি কে ব্যক্তিগত সেবা দেওয়ার চুক্তি করে, ব্যক্তিগত যোগ্যতা নির্ভর চুক্তি বাধ্য করা যায় না। গ দেখেন, এ বি কে বিবাহ করার চুক্তি করে, বিবাহ এক ধরনের ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছা। লেখক এ প্রকাশক বি এর সাথে একটি উপন্যাস রচনার চুক্তি করে, কিন্তু খ দেখেন, এ বি এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে। এই 4টার ভিতরে বেশি যৌক্তিক কোনটা? খ। এটা কিন্তু স্থাবর বলে নাই, বলছে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে। 6, 7, 8 এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন। 9 নাম্বার প্রশ্নটা পড়ি দেখেন, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের কোন মামলায় যে ক্ষেত্রে কোনো সময়কাল নির্ধারিত নেই, আন্ডারলাইন করেন, কোনো সময়কাল কি নির্ধারিত নেই, সেক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে অস্বীকৃতির বিষয় জানার তারিখ হতে। আর যদি সময়কাল নির্ধারিত থাকতো তাহলে সেই সময় থেকে 1 বছরের মধ্যে। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা পড়ি। Except as otherwise provided in this chapter, the specific performance of any contract may in the discretion of the court be enforced. মানে ওই যে আপনার কার্য সম্পাদনের যে ডিক্রি বা কার্য সম্পাদনের আদেশ দেওয়ার যে ক্ষমতা, এটা আদালতের বিবেচনামূলক। কত ধারায় বলছে? 12 ধারায়। এখানে যা আছে 12 ধারার উত্তর। আচ্ছা, 7, 8, 9 এগুলো ইম্পর্টেন্ট। 10 নাম্বারটা দেখেন, আগে 9 নাম্বারটা দেখি, বাংলা ভার্সন। ভিন্ন কিছু প্রমাণিত না হলে আদালত অবশ্যই অনুমান করবে যে দেয়া হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া সম্ভব। স্থাবর নাকি অস্থাবর? অস্থাবর সম্পত্তির প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া সম্ভব, কিন্তু স্থাবর সম্পত্তি হলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া সম্ভব না। 15, 17 নাম্বারটা পড়ি। নিম্নলিখিত কোন ধরনের সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া যায়? জমি বিক্রয়ের চুক্তি, স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি, বাড়ি বিক্রয়ের চুক্তি, স্বর্ণ বিক্রয়ের চুক্তি। কোনটা বলেন তো? স্বর্ণ বিক্রয়ের চুক্তি। কেন? কারণ স্বর্ণ তো অস্থাবর সম্পত্তি এবং এটা তো দুষ্প্রাপ্য না, টাকা হইলেই পাওয়া যায়। 19, 20। 21 নাম্বার প্রশ্নটা পড়ি দেখেন, বি একজন মৃত চিত্রকারের একটি চিত্র এবং একজোড়া কার্যকরী খচিত দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র বিক্রি করতে সম্মত হয়। তাহলে বিক্রি করতে চাইছে বি আর কিনতে চাইছে এ। পরবর্তীতে বি উক্ত পাত্র বিক্রয় করতে অস্বীকার করে, পরবর্তীতে বি বলতেছে না আমি বিক্রি করব না। এর প্রতিকার কি? এ বি কে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করতে পারে। কেন পারে? কারণ এটা যদিও অস্থাবর সম্পত্তি, কিন্তু এটা কোন প্রকৃতির? দুষ্প্রাপ্য প্রকৃতির। ধন্যবাদ। 23 নাম্বারটা পড়ি দেখেন, এ বি এর নিকট একটি বাড়ি 1000 টাকায় বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়। বি ক্রয় মূল্য প্রদান করলো, এ বাড়ি বিক্রি করতে অস্বীকার করে। এ বলতেছে বাড়ি বিক্রি করবো না। বলেন তো বাধ্য করা যাবে কিনা? বাধ্য করা যাবে, কারণ বাড়ি একটা কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। আর এই বাড়িটা যদি খেলনা বাড়ি হতো, ধরেন মাটির বা এমনি খেলনা বাড়ি ঈদে বানাইছে ছোট, তাহলে বাধ্য করা যাবে না। 24 ইম্পর্টেন্ট দেখেন, 24
নির্দিষ্ট বর্ণনার কিছু রেলওয়ে শেয়ার এ বিক্রি করতে এবং বি ক্রয় করতে চুক্তি করছে। রেলওয়ে শেয়ার কিন্তু কথা বলছে নির্দিষ্ট বর্ণনার, নির্দিষ্ট সংখ্যক, মানে এগুলো সচরাচর পাওয়া যায় না। এ বিক্রয় করতে অস্বীকার করে। রেলওয়ে শেয়ার যদিও মুভেবল সরি, বাট এটা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক, মানে স্বতন্ত্র নেচারের, সো এটা বিক্রি করতে তারা বাধ্য করা যাবে। 25 নম্বরটা দেখেন, এ বি এর সাথে বি এর ছবি আঁকার চুক্তি করছে। বি ছবির জন্য 1000 টাকা প্রদানের সম্মতি হয়েছে। ছবিটি আঁকা হলে গোল্ডেন, আঁকা হলে মানে কি, আঁকা হয়ে গেছে। বি মূল্য পরিশোধ করলে এ ছবি দিতে অস্বীকার করে, এখন বলতেছে আমি দিব না। চুক্তিভঙ্গের প্রতিকার হতে পারে কি বলেন? এটা ওই যে বি ছবিটি পেতে পারে আর বি কে চুক্তির কার্য সম্পাদনে কি করা যাবে, বাধ্য করা যাবে। আর যদি সে ছবি আঁকতে না চাইতো তাহলে কি তারা বাধ্য করা যেত? না আঁকলে বাধ্য করা যেত না, কারণ এটা তার কি ব্যক্তিগত যোগ্যতা নির্ভর। 26 নম্বর দেখেন, চুক্তি সুনির্দিষ্ট চুক্তি পালনের মামলা দায়েরের তামাদি আইন 1908 এর কত অনুচ্ছেদে আছে? 113-তে আছে। 28 নম্বর, সুনির্দিষ্ট চুক্তি পালনের মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে চুক্তি পালনের জন্য নির্ধারিত তারিখ হতে। নির্ধারিত তারিখ না থাকলে বাদী যখন চুক্তি পালনের অস্বীকৃতির বিষয়টি অবগত হয় তখন থেকে ক এবং খ উভয়। আর এই মামলায় কোর্ট ফি কত দিতে হবে? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। 12-21 নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে করেন, নাইলে আমরা সামনে আগাই। বা কে কোথায় বুঝেন নাই, লজ্জা শরম পাবেন না। সুনির্দিষ্ট প্রতিকার আইন আমাদের খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা ভালোভাবে বুঝলে এখান থেকে 7-8 পাওয়া পসিবল, আরো বেশি পাওয়া পসিবল আমি বলতেছি না, আমি 7-8 পাইলেই খুশি। 50-এ 7-8 মানে বিশাল জিনিস। এই পীযূষ, 22 আর 12 আর 21 কোথায় বুঝেন নাই? কোথায় বোঝেন নাই তাই বোঝেন নাই নাকি? যাজ্ঞা, পাস টাস করে একবারে উকিল হওয়ার পরে বুঝেন। আচ্ছা, আমরা 13 ধারায় আসি। যে চুক্তির বিষয়বস্তু গোল দিবেন আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। শুনেন, এই 21-এর সর্বশেষটা, মানে যখন চুক্তি করছিল উভয় পক্ষ ধরে নিছিল বিষয়বস্তু আছে, বাট অ্যাকচুয়ালি যখন চুক্তি করছিল তখন বিষয়বস্তু নাই, তখন সেই চুক্তি বলবৎ করা যাবে না। মনে আছে 13 ধারায় বলছে যে যখন দুই পক্ষ চুক্তি করছে তখন বিষয়বস্তু আছে, ওই জায়গা ছিল নাই, মানে আগে থেকে বিলুপ্ত হয়ে গেছে। আর এই জায়গা হলো যখন চুক্তি করছিল, ধরেন আমি বাড়ি বিক্রি করতে চাইছি, আশরাফুল কিনতে চাইছে, আমাদের মধ্যে যখন বায়না চুক্তি হয়েছে এই বাড়ি আছে, কিন্তু 1 মাসের মধ্যে বাকি টাকা দিলে আশরাফুল আমি দলিল করে দিব। 1 মাসের যেদিন শেষ দিন তার আগের দিন বাড়ি ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে গেছে। তাহলে এখন প্রতিকার কি? প্রতিকার হলো এই চুক্তির আংশিক কার্য সম্পাদনে বাধ্য করা যাবে। আংশিক কার্য সম্পাদন মানে কি, আমি আশরাফুলকে বাধ্য করতে পারি যে বাড়ির ঘূর্ণিঝড় তো আর আমার কারণে হয় নাই, তো তুমি আমারে যে টাকা দিছো বাকি টাকা আমারে দাও। বা আশরাফুল আমার বিরুদ্ধে মামলা করে আমার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারে, যে আমি তো বাড়ি কিনতে চাইছি, এখন ক্ষতিপূরণ ঘূর্ণিঝড় তো উনিও দেয় নাই আমিও দেইনি, এটা তো ঈশ্বর প্রদত্ত, বাট আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে যেই মামলা করুক না কেন, ক্রেতা বিক্রেতা যেই মামলা করুক না কেন, অপর পক্ষরে বাধ্য করতে কি আদায় কি দিতে, ক্ষতিপূরণ বা আংশিক কার্য সম্পাদনে। আংশিক কার্য সম্পাদন আমি যদি এইভাবে বলি, যে এইভাবে চিন্তা করেন যে আশরাফুল যদি মামলা করে, কিনতে চাইছিল আশরাফুল, তাহলে আশরাফুল মামলা করে আমার যে মাইনে টাকা দিছিল এটা আশরাফুল কি ফেরত পেতে পারে, বুঝেন কিনা? আর আমি মামলা করিয়া, আমি যদি আগে মামলা করি, তাহলে যে টাকা আশরাফুলের কাছে আমি পাবো সেটা সেটা আদায় করতে পারি। এখন ডিক্রি দিবে কি দিবে না সেটা কার বিষয়? আদালতের বিষয়। বাট মূল বিবেচ্য বিষয় হলো এটা। কত ধারার বিষয়বস্তু? 13 ধারার বিষয়বস্তু। যারা বুঝেন নাই সমস্যা নাই, এই যে পড়তেছি আবার বুঝবেন। দেখেন, চুক্তি আইনের 56 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন,
চুক্তি সম্পাদনের সময় চুক্তির বিষয়বস্তু বিদ্যমান থাকলেও যদি চুক্তি বাস্তবায়নের সময় চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয় তাহলে উক্ত চুক্তিটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 56 এ বলছে যে যখন চুক্তি করতেন তখন বাড়ি ছিল, যখন বাস্তবায়ন করবেন তখন বাড়ি নাই, এই চুক্তি বাস্তবায়ন করা যাবে না। এটা বলছে চুক্তি আইনের কত ধারা? 56 ধারা। বাট কিন্তু দেখেন, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারলাইন করেন 13 ধারায় বলা হয়েছে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় তা আংশিকভাবে বিলুপ্ত হবার কারণে চুক্তি অনুসারে কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব হবে না। অর্থাৎ চুক্তি আইনের 56 ধারার একটা ব্যতিক্রম হলো স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 13 ধারা। এই জায়গা বলছে যে চুক্তির সময় ছিল, কার্য সম্পাদনের না থাকলেও চুক্তিটা প্রতিপালন করা পুরোপুরি কি হবে না? অসম্ভব হবে না। যেটা চুক্তি আইনে সম্ভব হচ্ছে না, কিন্তু সেটা কি সুনির্দিষ্ট প্রতিকার আইনে সম্ভব হচ্ছে। অর্থাৎ আন্ডারলাইন করবেন, অন্য কোনো প্রতিকার থাকলে তার মাধ্যমে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে। যেমন এই যে বললেন আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করে বা কি ক্রয় মূল্য পরিশোধ করে, আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করে অথবা কি ক্রয় মূল্যে। একবার একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল, 1 নম্বর প্রশ্ন, এটা বিবিআই, দেখেন জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা 2013 সালে। ক একটি বাড়ি 1 লক্ষ টাকায় ক্ষয়ের নিকট বিক্রয় করতে চুক্তি করছে। ক বিক্রি করতে হয়েছে কার কাছে? ক্ষয়ের কাছে। কয় টাকায়? 1 লক্ষ টাকায়। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? তাহলে কত বিক্রেতা আর খ হচ্ছে কি ক্রেতা। উত্তর দেখেন, খ কে ক্রয় মূল্য পরিশোধে বাধ্য করা যাবে। বুঝছেন? এটা চুক্তি আইনের 56 ধারায় কি পসিবল না? কিসে পসিবল? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারায় পসিবল। বাট এটা যদি এরকম হতো যে যে সময় বাড়ি বিক্রির চুক্তি করছে ওই সময় বাড়ির অস্তিত্ব নাই, তাহলে কাজ ও সম্পাদনের সময় তো অস্তিত্বের সম্ভাবনাই ওঠে না, তখন সেটা পড়ে যেত 21-এর সর্বশেষটা। 21-এর সর্বশেষটা। 13-তে হলো কার্য সম্পাদন, মানে যখন চুক্তি করছে তখন সেটার অস্তিত্ব আছে, কিন্তু যখন কার্য সম্পাদন করবে তখন সেটার অস্তিত্ব নাই, তখন এটা হয়ে যাবে কত? 13। আমি গরু বিক্রি করতে চাইছি, চুক্তি করছি, কিন্তু যখন গরু বিক্রি করার চুক্তি করছি তার আগে গরু আমার মারা গেছে। এটা হলো 21-এর ওই যে সর্বশেষটা। আর আমি গরু বিক্রি করতে চাইছি তখন গরুর অস্তিত্ব আছে, গরু যেদিন দিব তার আগে দিন গরু মারা গেছে। এটা হলো কত? এই 13। চুক্তি আইনের 56 ধারা অনুসারে এটা পসিবল না, বাট সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় পসিবল? 13 ধারায়। কি কি আদায় করা যাবে? ক্ষতিপূরণ অথবা ক্রয় মূল্য। ক্ষতিপূরণ অথবা ক্রয় মূল্য। আখিনুর সাহেব কোথায় বোঝেন নাই? এখানে একটা উদাহরণ পড়ে আমরা নামাজের বিরতিতে যাই। সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা পড়েন। সেলফ প্র্যাকটিসের 4। পাইছেন? এই দেখেন, বি বি কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে, পাইছেন? বি কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে, বি সমান সমান ধরেন আমরা বদরুল। বদরুল কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে আরিফ বদরুলের সাথে চুক্তি করে যে বদরুলের জীবদ্দশা পর্যন্ত তাকে বার্ষিক আয় বা বৃত্তি দিবে। একটু শুনেন, ধরেন বদরুল বলতেছে আরিফ রে, আরিফ ভাই 1 সপ্তাহের মধ্যে আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব। এই টাকাটা বদরুল দিবে কারে? আরিফ রে। শর্ত হলো আরিফ, শর্ত হলো বদরুল তো টাকা দিচ্ছে 1 লাখ, শর্ত হলো যে বদরুল যতদিন বেঁচে থাকবে প্রতি বছর বছর আরিফ তাকে 10,000 করে টাকা দিবে। দুইটা শর্ত। 1 সপ্তাহের ভিতরে 1 লাখ টাকা দিবে কে? বদরুল। আর আরিফ, বদরুল যত বছর বেঁচে থাকবে, যদি 10 বছর বেঁচে থাকে প্রতি বছর কত করে দিবে? 10,000 করে। যদি 20 বছর বেঁচে থাকে 20,000 করে। যদি 1 বছর বেঁচে থাকে কত বছর? 1 বছর বেঁচে থাকলে 10,000। তাহলে বদরুল দিচ্ছে এককালীন 1 লাখ, আর আরিফ দিবে হচ্ছে যতদিন বদরুল বেঁচে থাকবে বছরে বছরে এত টাকা। এরকম একটা চুক্তি হয়েছে। এখন শুনেন, এটা পরে করি, আগে আমার কথা শুনেন। যেদিন চুক্তি করছে তার পরের দিন বদরুল ধরেন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বদরুল এখনো 1 লাখ টাকা দেয় নাই, কিন্তু চুক্তি কিন্তু হয়ে গেছে।
এন্ড চুক্তির শর্ত অনুসারে আরিফের তো আর 10,000 করে দেওয়া লাগবে না, কিন্তু বদরুল তো এখনো 1 লাখ দেয় নাই। আরিফ ইচ্ছা করলে বদরুলের ওই আত্মীয় স্বজনের কাছ থেকে এই 1 লাখ টাকা আদায় করতে পারে 13 দ্বারা। কত দ্বারা? 13 দ্বারা। আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে অন্যায্য বা অন্যায় হচ্ছে, না অন্যায় না। কে কবে মারা গেছে তা তো জানে না, তুমি তো চুক্তি করছো যে 7 দিনের মধ্যে 1 লাখ দিব, আর আমি যতকাল বেঁচে থাকবো তুমি বছরে বছরে আমার 10,000 দিবা। তাহলে চুক্তির পরের দিন আমি মারা গেছি, মারা যেতেই পারি, তাহলে আমি তো 1 লাখ এখনো দেই নাই, অপরপক্ষ আমার কাছ থেকে 1 লাখ আদায় করতে পারে। এই যে সেটা, এই যে দেখেন, বি কর্তৃক পরিশোধযোগ্য অর্থের বিনিময়ে এ বি এর সাথে চুক্তি করেছে যে বি এর জীবদ্দশা পর্যন্ত তাকে বার্ষিক আয় বা বৃত্তি দিবে। যেদিন চুক্তি করা হয় তার পর দিন বি ঘোড়ার উপর থেকে পড়ে যায় এবং নিহত হয়। এখানে লেখেন হত্যা করা হয়, লিখবেন নিহত হয়। হত্যা করা কেটে লেখেন নিহত হয়। পাইছেন? তাহলে উত্তর কি? এই ক্ষেত্রে বদরুলের বৈধ প্রতিনিধিদের উক্ত অর্থ পরিশোধে বাধ্য করা যেতে পারে। বদরুলের যে বৈধ প্রতিনিধি আছে তাদের কাছ থেকে এই টাকা পয়সা আদায় করা যেতে পারে। 13 ধারা কে বুঝেন নাই? 13 ধারার এই দুইটা প্রশ্নের একটা আসতে পারে বিবিআই, ওই যে ঘূর্ণিঝড়েরটা আর এই যে ঘোড়ার যে পড়ে গেছে এইটা। স্যার বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই 13 ধারা টা বুঝলাম স্যার, কিন্তু যদি স্যার ওই বদরুলে স্যার ওই ব্যক্তিটা যদি বিয়ের সাথে চুক্তি করে বিজয়, স্যার বদরুল ধরেন মারা গেল স্যার, কিন্তু ওর বৈধ প্রতিনিধি স্যার ওই 10,000 টাকার জন্য এই ধারায় কি মামলা করবে তখন না, করবে না, বছর কারণ শেষে? ওই জায়গায় চুক্তিতে বলা আছে যে বদরুল যতদিন বেঁচে থাকবে ততদিন। ওই জায়গা তো বৈধ প্রতিনিধিদের 10,000 দেওয়ার কথা বলে নাই। জি স্যার। তাহলে ওই চুক্তি ওইখানে শেষ হয়ে যাবে, ওই 10,000 টাকা 1 লাখ টাকা নিচে ওই নিয়ে থাকবে, ওই তো বৈধ প্রতিনিধি কোনো কিছু দাবি করতে পারবে না স্যার? না, পারবে না। ও ঠিক আছে। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু করবো ইনশাল্লাহ। তেরো ধারা আমরা পড়ছি। হ্যাঁ, আমাকে 13 ধারাটা স্যার একটু বুঝাইতে হবে স্যার, একটু বুঝতে পারিনি আমি। আচ্ছা, চুক্তির আংশিক কার্য সম্পাদন আছেন। পাইছেন আর আংশিক কার্য সম্পাদন? অনলাইনে আপনাদের পিডিএফ দিছি। চুক্তির আংশিক কার্য সম্পাদন হলো, ধরেন এইভাবে চিন্তা করেন, আগে আমার কথা শুনেন। একজন জমি বিক্রি করতে চাইছে, একজন কিনতে চাইছে। 10 কাঠা জমি বিক্রি করতে চাইছেন। এখন যদি সে 10 কাঠা বিক্রি করতে এখন চাচ্ছে না, আদালত যদি তারে পুরোটাই বিক্রি করতে বাধ্য করে, এটা হলো সুনির্দিষ্ট কার্য সম্পাদন। মানে চুক্তিতে যা আছে সেটাই যদি পালন করতে বাধ্য করে সেটারে কি বলে? সুনির্দিষ্ট কার্য সম্পাদন। বুঝছেন? কিন্তু যদি এরকম হয় যে 10 কাঠা বিক্রি করতে চাইছে, এখন তারে দিয়া 6 কাঠার বেশি বিক্রি করানো যাচ্ছে না। চুক্তিতে ছিল কত? 10 কাঠা, বিক্রি করতে বাধ্য করানো যাচ্ছে কত? 6 কাঠা। তাহলে এটার বলে আংশিক কার্য সম্পাদন। যখন চুক্তির যে শর্ত থাকে পুরো শর্তটা পালন করানোর নির্দেশ দেওয়া যায় না, যখন আংশিক নির্দেশ দেওয়া যায় তখন সেটারে কি বলে? আংশিক কার্য সম্পাদন। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আছে হচ্ছে 12 ধারায়, আর আংশিক কার্য সম্পাদন আছে 14, 15, 16, 17। কত বলেন? 14, 15, 16, 17। একটু পড়ি দেখেন। যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কোন পক্ষের মধ্যে কোন পক্ষ চুক্তির শর্তাবলী ভঙ্গ করে, মানে দুই পক্ষের মধ্যে একজন চুক্তির শর্তাবলী কি করছে? ভঙ্গ করছে। পরে লাগান, আগে পড়েন। সেক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের মকদ্দমার প্রেক্ষিতে আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে আন্ডারলাইন করেন সম্পূর্ণ কার্য সম্পাদনের নির্দেশ দিতে না পারলেও ন্যায় বিচারের স্বার্থে চুক্তির আংশিক কার্য সম্পাদনের নির্দেশ দিতে পারে। মানে যদি কেউ চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে আদালত তাকে দিয়ে পুরোপুরি যে চুক্তির শর্ত সেটা যদি প্রতিপালন করাইতে নাও পারে, কি পারবে? আংশিক কার্য সম্পাদন করাতে পারবে। একেই বলে আংশিক কার্য সম্পাদন, বা আন্ডারলাইন করবেন স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট। আপনি আগে বুঝবেন, যে কোনো জিনিস মুখস্থ না, আমি বুঝবো আমার চুক্তিতে যা আছে একজন যদি আদালত তাই করাইছে, এটা হলো কার্য সম্পাদন।
চুক্তিতে যা আছে একজন যদি পুরোটা করানো যায় না, 50% করানো গেছে, 60% করানো গেছে, 80% করানো গেছে, 99% করানো গেছে, কিন্তু 100% করানো যায় নাই, তারই কি বলে? আংশিক কার্য সম্পাদন। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 14 থেকে 17 ধারা পর্যন্ত চুক্তির আংশিক কার্য সম্পাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত থেকে কত? 14 থেকে 17। আমরা প্রথমে এসে 14 ধারা। চোদ্দ ধারা দেখেন, যেখানে চুক্তির আন্ডারলাইন করেন অসম্পাদিত অংশ ক্ষুদ্র, এইটা বলতেন অসম্পাদিত অংশ ক্ষুদ্র। কোন অংশ ক্ষুদ্র বলেন? অসম্পাদিত। আমার কথা শুনেন, এটা পর্ব পরে। অসম্পাদিত অংশ ক্ষুদ্র মানে হলো যে বিষয় নিয়ে চুক্তি হয়েছে, কোন পক্ষ ওই কাজটা পুরোপুরি করতে পারতেছে না, হালকা একটু বাদ থেকে যায়। এরকম আমরা বইয়ের যে উদাহরণ আছে সেটাই পড়ি আগে। ধরেন আব্দুল করিম 100 বিঘা জমি বিক্রি করতে চাইছে, আর এটা কিনতে চাইছে খবির। তাহলে করিম সাহেব এখানে কি বলেন? বিক্রেতা, আর খবির হচ্ছে ক্রেতা। এবং খবির এই জমিটা কিনতে চায়, সে এখানে একটা ঔষধের ফ্যাক্টরি দিবে। কত বিঘা জমি কিনবে? 100 বিঘা। ভালোভাবে শুনেন, ঠান্ডা মাথায়। বায়না চুক্তি হলো। এখন যখন কার্য সম্পাদন হবে, যখন দলিল করতে যাবে, তখন খবির জানলো যে করিম সাহেব 100 বিঘা জমি বিক্রি করতে চাইলেও প্রকৃতপক্ষে করিম সাহেব মালিক 98 বিঘার। 2 বিঘার মালিক করিম সাহেব না, 2 বিঘার মালিক অন্য আর কেউ। বুঝছেন? কিন্তু সে বিক্রি করতে চাইছিল কত? 100 বিঘা। এখন অসম্পাদিত অংশ কি? ক্ষুদ্র। ভাই 100-র তুলনায় 2 কি ক্ষুদ্র না? ক্ষুদ্র। তাইলে এই জায়গায় অসম্পাদিত অংশ কি? ক্ষুদ্র। এইটুকু বুঝছেন? এখন ধরেন এই জায়গায় ক্রেতা কিনতে না চাইতে পারে। ক্রেতা বললো যে আমার লাগবে 100 বিঘা, আমি 98 বিঘা দিয়ে আমার হবে না, আমি তোমার জমি কিনবো না। ক্রেতা যদি বলে কিনবো না, তাহলে সংক্ষুব্ধ কে? বিক্রেতা। অথবা বিক্রেতা যদি বলে ভাই আমি তো 100 বিঘা বিক্রি করতে চাইছিলাম, তোমারে তো আমি তো এখন 100 বিঘার মালিক না, আমি তো 98 বিঘার মালিক, তোমার কাছে আমি জমি বিক্রি করবো না। তাহলে সংক্ষুব্ধ কে? ক্রেতা। মানে যে কিনতে না চাইলে সংক্ষুব্ধ বিক্রেতা, আর বিক্রি করতে না চাইলে সংক্ষুব্ধ কে? ক্রেতা। এইটুক তো বুঝছেন? এখন ধরেন এরকম যে ক্রেতা কিনতে চাচ্ছে না, ক্রেতা বলছে আমার দরকার 100 বিঘা, আমি 98 বিঘা আমার হবে না, তাহলে মামলা করবে কে? বিক্রেতা। কত ধারা মামলা করবে? মামলা সবসময় 12 ধারাই। মামলা কখনো 14, 15, 16 ধারা হয় না। মামলা কত ধারা? 12 ধারাই। 12 ধারা মামলা করে দিছে বিক্রেতা, যে ওনার আমি যদিও 100 বিঘা বিক্রি করতে চাইছিলাম, বাট বাস্তবে আমি 2 বিঘার মালিক না, আমি 98 বিঘার মালিক। ক্রেতা কিনতে চাচ্ছে না, ক্রেতারে বলেন এই 98 বিঘা কিনতে, আর বাকি 2 বিঘার দাম আমার দেওয়ার দরকার নাই, বা বাকি 2 বিঘার জন্য আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি। বুঝেন কিনা? তাহলে ক্রেতা, আদালত যদি ক্রেতারে বলে যে ক্রেতা তুমি কিনো 98 বিঘা কিনো, আর বাকি 2 বিঘার জন্য বিক্রেতা ক্ষতিপূরণ দিবে, তাহলে জায়গা কি পুরোপুরি কার্য সম্পাদন হচ্ছে? আংশিক কার্য সম্পাদন না ভাই? তাহলে যতটুকু অসম্পাদিত অংশ, এটার জন্য বিক্রেতা কি দিচ্ছে? ক্ষতিপূরণ। এবার অন্য দিক চিন্তা করেন, যদি বিক্রেতা বিক্রি করতে না চায়, বিক্রেতা যদি বিক্রি করতে না চায় যে আমি 100 বিঘা বিক্রি করতে চাইছিলাম, 98 বিঘা এখন বিক্রি করব না, তাহলে মামলা করবে কে? ক্রেতা। ক্রেতা মামলা করে বলতেছে যে ওনার 100 বিঘার দরকার নাই আমার, আর যে কয় বিঘার মালিক উনি সেই কয় বিঘা আমারে দেখ, আর বাকি 2 বিঘা আমার দরকার নাই, বাকি 2 বিঘার জন্য উনি আমার ক্ষতিপূরণ দেখ, বা আমি 98 বিঘার দামই দিচ্ছি। বুঝতে পারছেন? তাহলে এখানে 14 ধারায় অসম্পাদিত অংশ যে অংশ ক্ষুদ্র, এটার জন্য সর্বদা ক্ষতিপূরণ দিবে কে? বিক্রেতা। যে বিক্রি করতেছে সে। বিক্রেতা মামলা করলেও সে দিবে, ক্রেতা মামলা করলেও কি সে দিবে। আর যে অংশটুকু অসম্পাদিত অংশ সেটুকু সম্পাদন করা যাচ্ছে না, আর বাকিটুকু সম্পাদনের নির্দেশ দিবে। বুঝতে পারছেন? তাহলে 14 ধারা আমি মনে রাখবো 2টা কথা। এই জায়গার অসম্পাদিত অংশ কি? ক্ষুদ্র। আর ক্ষতিপূরণ সর্বদা দেবে কে? বাদী না। বাদী বললেও বাদী না, অ্যাকচুয়ালি ধরে নেবেন কে? ক্রেতা। ইজারাদাতা ইজারা গ্রহীতার ক্ষেত্রে ইজারা দাতা, বন্ধক দাতা বন্ধক গ্রহীতার ক্ষেত্রে বন্ধক দাতা, আর ক্রেতা বিক্রেতার ক্ষেত্রে কে? বিক্রেতা।
বুঝতে পারছেন? তা এই জায়গায় দেখেন, যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার নিজের অংশের সম্পূর্ণ কাজ করতে অসমর্থ, দেখছেন, কিন্তু অসম্পাদনযোগ্য অংশ সম্পূর্ণ অংশের তুলনায় মূল্যের দিক হতে সামান্য এবং অর্থের মাধ্যমে ক্ষতিপূরণযোগ্য। আন্ডারলাইন পয়েন্ট, অর্থের মাধ্যমে ক্ষতিপূরণ যোগ্য। তাহলে মূল্যের অংশের তুলনায় কি সামান্য না? সেখানে আদালত যে কোনো পক্ষের মামলায় চুক্তির যতটুকু সম্পাদন করা যেতে পারে ততটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। এখানে একটু লিখে রাখেন যে আর্থিক ক্ষতিপূরণ সর্বদা দিবে কে? বিক্রেতা, সরি, আর্থিক ক্ষতিপূরণ সর্বদা দিবে কে? বিক্রেতা। তাহলে মনে থাকবে আর কি। এখানে একটা উদাহরণ পড়ি আমরা, দেখেন, জাবেদ কাদেরের নিকট 10 বিঘা জমি বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হয়। এখানে বিক্রেতাকে জাবেদ, কাদের হলো কি? ক্রেতা। পরে অনুসন্ধানে দেখা যায় ওই 10 বিঘা জমির 1 বিঘা জমিতে জাবেদের কোনো সত্ত্ব নাই। পরে জানা গেছে জাবেদ অ্যাকচুয়ালি মালিক কয় বিঘার? 9 বিঘার। 1 বিঘা জমি জাবেদ চুক্তি মোতাবেক বিক্রি করতে অসমর্থ, এই অজুহাতে সে চুক্তি মোতাবেক কার্য সম্পাদনের দায় হতে অব্যাহতি পাবে না। এই অবস্থায় জাবেদ তার সত্ত্ব দখলীয় 9 বিঘার জন্য বিক্রয় কবলা দলিল সম্পাদনে এবং অবশিষ্ট 1 বিঘার জন্য ক্ষতিপূরণ দিতে কি থাকবে? বাধ্য থাকবে। 14 ধারা কে বুঝেন নাই? 14 ধারা বিষয়বস্তু অসম্পাদিত অংশ সামান্য, ক্ষুদ্র বা সামান্য। 15 ধারায় আসেন, এবং 14 ধারা সর্বদা মনে রাখবেন ওই 100 বিঘা 98 বিঘে দিঘা। 15 ধারা দেখেন, যেখানে চুক্তির অসম্পাদিত অংশ, গোল দিবেন উল্লেখযোগ্য অংশ। আগের 14 ধারায় অসম্পাদিত অংশ কি ছিল? ক্ষুদ্র। আর এখানে অসম্পাদিত অংশ হলো উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য মানে কি? এটা 60-40, 70-30, 80-20 যে কোনো কিছু হতে পারে। ইভেন আমি যদি এইভাবেই উদাহরণ দিই, ধরেন বিক্রি করতে চাইছে 100 বিঘা, কিন্তু দেখা গেল বিক্রেতা মালিক 50 বিঘা, বা বিক্রেতা মালিক 60 বিঘা, বা বিক্রেতা মালিক 70 বিঘা, বা বিক্রেতা মালিক মাত্র 5 বিঘা। উল্লেখযোগ্য অংশ বলতে সেটা সামান্য না, এটা 50-50 হতে পারে, 60-40 হতে পারে, বা আরো বেশি কমও হতে পারে। বোঝা গেল? এখন শুনেন, আগের উদাহরণে 14 ধারার উদাহরণে বিক্রি করতে চাইছিল 100 বিঘা, মালিক ছিল কয় বিঘার? 98 বিঘার। এ লেখেন না, শুনেন, এই উদাহরণে বিক্রি করতে চাইছে ধরেন 100 বিঘাই, কিন্তু যখন চুক্তিটা বাস্তবায়িত হবে দেখা গেল বিক্রেতা মালিক 60 বিঘার। কয় বিঘার? 60 বিঘার। বাকি 40 বিঘার মালিক তো সে না। আগের উদাহরণে যে জায়গায় অসম্পাদিত অংশ ক্ষুদ্র, মামলা কয়জনে করতে পারতো? ক্রেতাও পারতো, বিক্রেতাও পারতো। বাট যেখানে অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য সেই জায়গায় বিক্রেতা মামলা করতে পারবে না। মানে বিক্রেতা মামলা করে কোনো প্রতিকার পাবে না। আগে থেকে বলে রাখি, ধরেন বিক্রেতা বিক্রি করতে চেয়েছিল 100 বিঘা, সে মালিক 60 বিঘার। এখন ক্রেতা যদি বলে যে ভাই 60 বিঘা তো আমার হবে না, আমার লাগবে কত? 100 বিঘা, আমি কিনবো না, তাহলে বিক্রেতা এই জায়গায় মামলা করে আদালত ক্রেতারে বাধ্য করবে না। বুঝছেন? তাহলে 15 ধারা বিক্রেতা মামলা করে কোনো প্রতিকার পাবে না, সাফ কথা। বাট বিক্রেতা বিক্রি করতে চাচ্ছে না, ক্রেতা বলছে যে আমি তোমার 60 বিঘাই কিনতে চাই, ক্রেতা মামলা করে দিছে। তখন আদালত বলবে যে তুমি 60 বিঘা কিনতে পারো, বাট ওই 40 বিঘার জন্য বিক্রেতা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। অর্থাৎ তুমি যদি 100 বিঘার দামে 60 বিঘা কেনো তো কেনো, তাইলে কিনো, আর তা যদি না হোক তাহলে তোমার কেনার আমি আদেশ দিব না। বুঝেন নাই বোধহয়? এই জায়গায় বিক্রেতা বিক্রি করতে চাইছিল কত? 100 বিঘা। এখন সে যেহেতু 40 বিঘার মালিক না, 60 বিঘা বললো যে ভাই তাহলে আমি তোমার কাছে 60 বিঘা আমি বেচবো না। এখন ক্রেতা এসে মামলা করছে যে আমি কিনতে চাই, তা আদালত বলবে তুমি 60 বিঘা কিনতে পারো, বাট তোমার দাম দিতে হবে কয় বিঘার? 100 বিঘার। এবং কারণ এই জায়গা বিক্রেতা তোমার কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। তো তুমি যদি রাজি থাকো তো কিনো, না হইলে নাই। তার মানে 15 ধারায় কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নাই। আর 14 ধারায় ক্ষতিপূরণ দিবে সর্বদা কে? বিক্রেতা। এবং 15 ধারায় এ জায়গা বিক্রেতা মামলা করে কোনো প্রতিকার পাবে না, ক্রেতা মামলা করে প্রতিকার পাবে যদি ক্রেতা কিসের অধিকার ছেড়ে দেয়? ক্ষতিপূরণের অধিকার ছেড়ে দেয়। যদি এরকম হয়, এই শুনেন, যদি এরকম হয় যে একটা বিক্রেতা বিক্রি করতে চাইছে 100 বিঘা, কিন্তু জানা গেল সে মাত্র 5 বিঘার মালিক, 95 বিঘার মালিক সে না। এখন ক্রেতা যদি বলে যে আমি 5 বিঘাই কিনবো,
বলেন তো কয় টাকা দেওয়া লাগবে? ওই 100 বিঘার দামই দেওয়া লাগবে। এই জায়গা বিক্রেতা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। বুঝছেন? তাহলে আমরা 14-15 সাথে যদি তুলনা করি, 14তে অসম্পাদিত অংশ ক্ষুদ্র, 15তে অসম্পাদিত অংশ কি উল্লেখযোগ্য। 14তে মামলা করতে পারে ক্রেতাও পারে বিক্রেতা পারে, কিন্তু 15তে বিক্রেতা মামলা করে কোনো প্রতিকার পাবে না। 14তে ক্ষতিপূরণ দেয় কে? বিক্রেতা। সর্বদা ক্ষতিপূরণ দেবে কে? বিক্রেতা। 15তে ক্ষতিপূরণের কোনো সিস্টেম নাই। এবার পড়ি, দেখেন। যেখানে চুক্তিবদ্ধ একটি পক্ষ তার অংশের সম্পূর্ণ কার্য সম্পাদন করতে অসমর্থ হয় এবং অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ কার্যের তুলনায় একটি উল্লেখযোগ্য অংশ, অথবা তার আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয়, তবে সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য একটি ডিক্রি পাওয়ার অধিকারী হবে না। কিন্তু আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে তার পক্ষে যতটুকু সম্পাদন করা সম্ভব চুক্তি ততটুকু অংশ সুনির্দিষ্টভাবে সম্পাদন করার আদেশ দিতে পারেন, যদি বাদী পক্ষ আরো কার্য সম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কার্যের ত্রুটির জন্য অথবা বিবাদী কর্তৃক চুক্তি ভঙ্গের দরুন, আন্ডারলাইন করেন, ক্ষতিপূরণের অধিকার পরিত্যাগ করে। এ জায়গা পৃষ্ঠা দিয়ে লেখেন, মানে বোঝার স্বার্থে, যে মামলা করবে ক্রেতা, মামলা করবে ক্রেতা, বোঝার সাথে লিখে রাখেন যে 15 ধারায় মামলা করবে কে? ক্রেতা। আর ক্ষতিপূরণের কোনো সুযোগ নাই। 15 ধারায় ক্ষতিপূরণের কোনো সুযোগ নাই। উদাহরণ দেখেন, জাবেদ 1 লক্ষ টাকায় ঢাকা শহরের একটি বাড়ি সংলগ্ন বাগান সহ কাদেরের নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয়। কি কি বিক্রি করতে চাইছে? বাড়ি আর বাগান। বাড়ি আর বাগান। বাড়ি ব্যবহারের জন্য বাগানটি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে বাড়ি আর বাগান একসাথে বিক্রি করবে। বাড়ির সাথে বাগানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। পরে দেখা যায় বাগানটি বিক্রয় করা জাবেদের আইনগত কোনো অধিকার নাই। দেখা গেল জাবেদ বাড়ি বিক্রি করতে পারে কিন্তু বাগানের মালিক সে না। এ অবস্থায় জাবেদ কাদেরের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি পেতে পারে না। কাদের যদি বলে যে আমি বাড়ি আর বাগান একসাথে কিনবো, আমি তো তোমার শুধু বাড়ি কিনবো না, তো এক্ষেত্রে বিক্রেতা মামলা করে কোনো প্রতিকার পাবে না। কিন্তু এই যে দেখেন, কাদের যদি সাব্যস্তকৃত 1 লক্ষ টাকা মূল্য প্রদান ইচ্ছুক হয় এবং জাবেদের অবহেলা বা ত্রুটির কারণে ক্ষতিপূরণের দাবি পরিত্যাগ করে, দেখছেন, যিনি ক্রেতা সে বলতেছে যে আমি যে টাকা চুক্তি হয়েছে তাই দিচ্ছি, আমার বাগানের দরকার নাই, আমি কি চাই? বাড়ি চাই, এবং বাগান ছাড়াই বাড়ি গ্রহণ করতে সম্মত হয়, তবে কাদের জাবেদের বিরুদ্ধে বাড়ি তার বরাবর হস্তান্তরের জন্য ডিক্রি পাওয়ার অধিকারী হবে। এই নির্মল, বুঝছেন? নাইম গাজী বোঝেন নাই? নাইম গাজী মাইক্রোফোন দেন, দিতেন, দূরে দূরে বসেন কে? দেন, কি বোঝেন নাই? স্যার এই 14 ধারা বলছিল স্যার, মানে সামান্য অংশ, আর 15 ধারা হচ্ছে যে অসম্পূর্ণ অংশটা সেটা হচ্ছে মানে বড়, যে বড় উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য। জি, আর স্যার এই পর্যন্ত বুঝছি স্যার। এই পর্যন্ত বুঝছেন? 14 ধারা মামলা কে কে করতে পারে? দুইজনে পারে। বাদীও পারে, বিবাদীও পারে, বাট 14 ধারায় সর্বদা ক্ষতিপূরণ দিবে কে? এই যে বিক্রেতা। বিক্রেতা। বিবাদী যাই হোক, 14 ধারায় সর্বদা ক্ষতিপূরণ দেবে কে? বিক্রেতা। বিক্রেতা। আর 15 ধারায় কে মামলা করে কোনো প্রতিকার পাবে না? বিক্রেতা। বিক্রেতা। বিক্রেতা মামলা করে কোনো প্রতিকার পাবে না, বাট ক্রেতা মামলা করে প্রতিকার পেতে পারে। তবে ক্রেতার কি ছাড়তে হবে? ক্ষতিপূরণ পাওয়ার অধিকার ছাড়তে হবে। ওই যে সে যদি বলে যে আমি 5 বিঘায় কিনতে চাই, তাহলে তার ওই 100 বিঘার দামই ছাড়তে হবে। দিতে হবে। এ হলো কথা। কি বলবো? অনলাইনে কি প্রশ্ন আছে বলেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম 14 নং ধারা, যেটা 14 ধারা, এটা হচ্ছে স্যার বিক্রেতাই হচ্ছে মামলা দায়ের করবে এবং সেই ক্ষতিপূরণ দিবে। মানে এটা অস্পষ্ট একটু। হ্যালো। আপনি ক্লাস রেকর্ড শুনবেন, যারা বুঝেন নাই তারা এই ক্লাস রেকর্ড শুনে তারপরে আবার প্রশ্ন করবেন আমারে। এই আপনাদের জন্য হোমওয়ার্ক।
যারা যারা বুঝেন নাই তারা এই ক্লাস আবার শুনবেন, এই ক্লাস শেষে আমি আপলোড দিব, ক্লাস শুনবেন, তারপরে আপনাদের আলাদা সময় দিব, না বুঝলে তারপরে বুঝাবো। আমি এক কথা 2-3 বার 4 বার করে বলছি, 14 ধারায় মামলা বা বিক্রেতাও করতে পারে, ক্রেতাও করতে পারে। আপনাদের মন অন্য কোথাও থাকে, মন আপাতত এই কয়দিন গরমের সময় নিজের কাছে রাখতে হবে। 14 ধারায় তো ওই যে বললাম যে 98 বিঘা বিক্রি করতে চাইছে, 2 বিঘা 100 বিঘা বিক্রি করতে চাইছে, 2 বিঘার মালিক সে না। এখন যিনি বিক্রি করবে তিনি বলতে পারে আমি বিক্রি করব না, তাইলে মামলা করবে কে? ক্রেতা। আবার যিনি কিনবে সে যদি বলে যে আমি 100 বিঘা দরকার, আমি 2 বিঘা ছাড়া কিনবো না, তাহলে ক্রেতা যদি কিনতে না চায় মামলা করবে কে? বিক্রেতা। তাহলে 14 ধারার ক্ষেত্রে কোনো মামলার বাদী ক্রেতাও হতে পারে, বিক্রেতাও হতে পারে, বাট সর্বদা ক্ষতিপূরণ দিবে কে? বিক্রেতা। সহজ কথা। যদি বিক্রেতা কিনতে না চায় তাহলে বিক্রেতা মামলা করে বলবে যে ওনার উনি 98 বিঘারই দাম দেখ, আমার 100 বিঘার দরকার নাই, বা ওই বাকি 2 বিঘার জন্য আমি ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, সাফ কথা। আর যদি বিক্রেতা বিক্রি করতে না চায় তাহলে ক্রেতা মামলা করছে, ক্রেতা মামলা করে বলবে যে আমি 98 বিঘাই কিনতে চাই, আর বাকি 2 বিঘার জন্য দেখা গেল উনি ক্ষতিপূরণ দিয়ে দেয়। এই তো 14 ধারায় আদালত উভয় পক্ষের মামলার প্রেক্ষিতে প্রতিকার দিতে পারে। আর 15 ধারায় অসম্পাদিত অংশ কি? উল্লেখযোগ্য। এখন অনেকে আবার এই কথা নিয়েও পেছাবেন যে উল্লেখযোগ্য কি? উল্লেখযোগ্য যে কোনো কিছু। আমার স্বরাষ্ট্রমন্ত্রীর টান এসে যাচ্ছে এখন, উল্লেখযোগ্য যে কোনো কিছু 60-40, 70-30, ইভেন 5/95 হতে পারে। বুঝছেন? এখন উল্লেখযোগ্যের ক্ষেত্রে যিনি বিক্রি করবে, যিনি কিনবে, সে যদি বলে যে না আমার দরকার 100 বিঘা, আমি 60 বিঘা কেন কিনবো, তাহলে বিক্রেতা মামলা করে তারে কিনতে বাধ্য করতে পারবে না, সাফ কথা। আর যিনি বিক্রি করবে তিনি যদি বলে যে না আমি তো 100 বিঘা বেচতে চাইছিলাম, যেহেতু 40 বিঘার মালিক আমি না, আমি 60 বিঘা বেচবো না, তখন মামলা করবে কি? ক্রেতা। ক্রেতা মামলা করে বললো যে আমার 60 বিঘাই দেখ, আমার 100 বিঘার দরকার নাই, তখন আদালত বলবে তুমি 60 বিঘা পাবা, বাট তোমার দাম দিতে হবে কত বিঘার? 100 বিঘার, এবং এই 40 বিঘার জন্য বিক্রেতা কোনো ক্ষতিপূরণ দিতে পারবে না। আপনারা, আমি তো মুখে মুখে বলছি এক উদাহরণ, আর এই জায়গায় আর একটা উদাহরণ দেওয়া না ভাই। আপনি তো এই উদাহরণও দেখবেন যে একজন ব্যক্তি বাড়ি আর বাগান বিক্রি করতে চাইছে, কিন্তু পরে জানা গেল যে সে শুধু বাড়ির মালিক, বাগানের মালিক না, কিন্তু বাগানটা ওই বাড়ি ব্যবহারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন যিনি কিনবে সে যদি বলে যে না আমি শুধু বাড়ি কিনবো না, তাহলে এই জায়গা তারা কিনতে বাধ্য করা যাবে না। কিন্তু যে বেচবে সে যদি বলে যে আমি যেহেতু বাগানের মালিক না, আমি বাড়ি বেচবো না, কিন্তু ক্রেতা যদি বলে যে আমার বাগান দরকার নাই, আমি বাড়ি কিনতে চাই, কোর্ট বলবে যে তাহলে তুমি বাগান আর বাড়ির দামই তোমার দিতে হবে। এই তো কথা। আপনারা আমার কথাগুলো ঠিকঠাক ভাবে শুনেন না, মনোযোগ দেন। দেখেন, ভার্সিটিতে ঘোড়ার ডিমও শেখেন নাই, তাতে ঢাকা ভার্সিটি পড়েন আর রাজশাহী পড়েন, আমি বলে রাখি এই এসআর এই এতভাবে আমি যেভাবে পড়াচ্ছি কোনো জায়গায় ভাবে পড়াই নাই, চাপাবাজি করে লাভ নাই, আমারও পড়াই নাই। আমি আপনাদের নির্যাসটুকু দিচ্ছি, তাই আপনারা নিতে পারতেছেন না কেন? মনোযোগ দেন ভালোভাবে। 16 ধারা দেখেন। আর যারা বুঝেন না আপনাদের জন্য কত সুযোগ, এই ক্লাস আপলোড হওয়ার পর বারবার দেখবেন, বারবার শুনবেন। আপনাদের এখন ধ্যান জ্ঞান, যে যে ধর্মাবলম্বী আছেন, নামাজ কালাম বা পূজা অর্চনা করার পরে পড়ার যতটুকু পড়বেন, পড়া শেষ হওয়ার পর অন্যান্য সময় রেকর্ডিং শুনবেন বা রেকর্ডিং দেখবেন, সব সময় কানের মধ্যে থাকবে, তাইলেই আপনি কামিয়াবি হতে পারবেন। দেখেন 16 ধারা দেখেন। টিকটক ভিডিও দেখেন, ইউটিউব দেখেন না। অনেকে আছে টিকটক দেখে, কিন্তু ইউটিউবে যে ভিডিও হয়েছে যে বারবার বলতেছে, এগুলো কেউ দেখে না। দেখেন, চুক্তির সুনির্দিষ্ট অংশের কার্য সম্পাদন। যখন চুক্তির একটি অংশের পৃথকভাবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। আচ্ছা আমি আগে বুঝাই, এই আমি যদি দেখেন, আমি কিন্তু যে কোনো ধারা এই জায়গা যা আছে এটা পড়ার আগে কিন্তু আগে আপনাদের মাথায় ঢুকাই যে এই ধারায় কি আছে। 16 ধারাটা হলো যে চুক্তিতে 2টা অংশ থাকবে। কয়টা বলেন? 2টা। এখন আদালত যদি এক অংশ সম্পাদন করতে না পারে তাহলে আরেক অংশ সম্পাদনের নির্দেশ দিতে পারে, স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। ধরেন চুক্তিতে আমি 2টা উদাহরণ দেই। চুক্তিতে আছে যে গায়িকা মমতাজ বৈশাখী চ্যানেলের সাথে আগামী 6 মাস গান গাইবে, এবং এই 6 মাস অন্য কোনো চ্যানেলে সে গান গাইবে। তাহলে এই চুক্তির অংশ কয়টা? 2টা।
প্রথম অংশ হলো যে 6 মাস বৈশাখী চ্যানেলের সাথে গান গাইবে, আর দ্বিতীয় অংশ কি, অন্য কোনো জায়গায় গান গাইবে। এখন মুমতাজ ধরেন 1 মাস পরে বললো যে আমি গান গাবো না, বৈশাখীর সাথে গান গাবো না, এখন বৈশাখী মামলা করে দিছে। মামলা করে দিলে আদালত মুমতাজ রে গান গাইতে বাধ্য করাতে পারবে না, ঠিক, কারণ এটা তার ব্যক্তিগত যোগ্যতা নির্ভর, কিন্তু এই 6 মাস যাতে অন্য কোথাও গান না গায় এটা করতে কি করতে পারবে, তাহলে বাধ্য করতে পারবে। তাহলে এটারই বলে চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন, মানে চুক্তির এক অংশ তারে বাধ্য করতে না পারলেও আর এক অংশ পালনে কি করতেছে, বাধ্য করতেছে। আবার বলি শুনেন, দুই ভাই নির্মল আর সুনির্মল, এরা দুইজনে জমি বিক্রি করতে চাইছে আশরাফুল সাহেবের কাছে। নির্মলের 1 বিঘা, সুনির্মলের 1 বিঘা, বায়না চুক্তি হয়েছে। এখন নির্মল বলতেছে যে আমার অংশ আমি বিক্রি করব না, আর সুনির্মল দিয়ে দিচ্ছে। তাহলে আশরাফুল মামলা করছে, এক চুক্তিতেই ছিল। আশরাফুল মামলা করে বলতেছে ইওর দুই ভাইরাই বলেন যেহেতু স্থাবর সম্পত্তি আমার অপরিণীয় ক্ষতি হয়ে যাচ্ছে, তারা এই দুইজনে বিক্রি করতে বাধ্য করেন। তখন আদালতে নির্মল বলতেছে ইওর যখন বায়না চুক্তি হয় তখন আমি ছিলাম নাবালক, আমি ছিলাম নাবালক, আমি যদিও লুকাইছিলাম, প্রতারণা আশ্রয় নিছিলাম, কিন্তু আমি ছিলাম নাবালক। আর নাবালকের চুক্তি আইন অনুসারে নাবালকের চুক্তি হলো ভয়েড আব ইনিশিও, মানে শুরু থেকে বাতিল। তো আমার সাথে তো বায়না চুক্তি হয় নাই, জমি বিক্রি তো পরের কথা, আমার সাথে বায়না চুক্তি হয় নাই। তখন আদালত নির্মলরে ওই 1 বিঘা বিক্রি করতে বাধ্য করতে পারবে না, কিন্তু সুনির্মল যে তারে বিক্রি করতে কি বাধ্য করতে পারবে। তাহলে চুক্তির অংশ ছিল কয়টা, দুইটা। দুই ভাই দুই অংশ বিক্রি করতে চাইছিল, এক ভাই বাইরে বাধ্য করতে না পারলেও অন্য ভাইরে বাধ্য করতে পারবে। কত ধারা, 16 ধারা। 16 ধারা হলো চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। এই যে দেখেন এবার, যখন চুক্তির একটি অংশের পৃথকভাবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, দেখছেন মেলে, একটি অংশের সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় অথবা করা আবশ্যক হয় এবং তা একই চুক্তির, আন্ডারলাইন করেন, অন্য অংশ হতে পৃথক, অন্য অংশ হতে কি পৃথক এবং স্বাধীনভাবে অবস্থিত, এবং একই চুক্তির অন্য অংশের কার্য সম্পাদন সুনির্দিষ্টভাবে করা যায় না বা আবশ্যক নয়, এমত অবস্থায় আদালত পূর্ববর্তী অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ প্রদান করতে পারবে। আমরা উদাহরণ দেখি, দেখেন, ক ও খ দুই ভাই তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত 2 কাঠা জমি বিক্রয়ের জন্য গয়ের সাথে চুক্তি করে। দুই ভাই কে কে, ক আর খ। জমি পাইছে কিভাবে, পৈতৃক সূত্রে। পরবর্তীতে মূল দলিল সম্পাদনের সময় দেখা যায় বিক্রয় চুক্তি সম্পাদনের সময় খ নাবালক ছিল, যখন বায়না চুক্তি করছে তখন খ কি ছিল, নাবালক। এক্ষেত্রে আদালত ক কে চুক্তির কার্য সম্পাদনে বাধ্য করতে পারলেও খ কে কার্য সম্পাদনের আদেশ দান হতে বিরত থাকবে। কেন থাকবে, কারণ ও তো ছিল নাবালক, ওর সাথে তো কোনো চুক্তি হয় নাই। আপনারা ওই জায়গায় অনেকজন নাবালক আছেন মানসিকভাবে, মানসিকভাবে নাবালক মানে হলো আপনি কোথায় বুঝেন না তাই বলেন না, বা কোথায় বুঝতেছেন না মনোযোগ নাই। আমাদের মাস্টার্সে স্যার ক্লাস নিতে আসতেন, মাস্টার্সের শেষ দিনও বলতো যে আমি কতগুলো ছাগল রে ক্লাস নিতে আসছি। প্রথম প্রথম অপমানিত বোধ করতাম, পরে ভাবতাম যে না আসলেই তো আমরা ছাগলের সমান। আপনাদের ছাগল বলে সম্বোধন করতেছি না, আপনারা স্টুডেন্টই, কিন্তু আমি আপনাদের পারেন না বলেই, যে পারে না তারে শেখানোর মধ্যেই মজা বেশি, আর যে পারে সে তো এমনিতেই পারে। তাহলে আমি মনে রাখবো কি কি, দেখেন, 14 ধারায় অসম্পাদিত অংশ ক্ষুদ্র, দুইজনই মামলা করতে পারে, ক্ষতিপূরণ সর্বদা দিবে কে, বিক্রেতা। 15 ধারায় অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য অংশ, শুধু মামলা করে প্রতিকার পাবে কে, ক্রেতা, এবং কেউ ক্ষতিপূরণ দিবে না। আর 16 ধারায় হলো চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। চুক্তির ধরেন উদাহরণস্বরূপ কয়টা অংশ, দুইটা, একটা অংশের কার্য সম্পাদনে বাধ্য করতে না পারলেও অন্য অংশের কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে। 17 ধারায় আছে, অনেকে বলবে কি, আমার দিনেশ বলছিল একবার, স্যার সুনির্দিষ্ট প্রতিকার আইন তো সোজা, 100 মার্ক তো কি প্রশ্ন করবেন, অত পাবানি মেলা 70-80 পাবানি। দিনেশ সেই পরীক্ষা দিতে এসে 25 না 30 পাইছিল, মনে আছে দিনেশ? সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনার মনে হইতে পারে 57টা ধারা, এবং আমি যদি আপনাদের ওই ফাঁকি ঝুঁকি দিয়ে পড়াই
তাহলে 2 ক্লাসে শেষ। এই যে এই পড়ে নাও, যাও। কিন্তু এই 57টা ধারা 57 রকমের পেঁচ আছে এই জায়গায় এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা মাত্র 57টা, বাট এখানে বোঝার আছে অনেক কিছু। দেখেন, আমরা 17 ধারায় বলা হয়েছে যে বার ইন আদার কেসেস অফ স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট। আন্ডারলাইন করেন, ইংলিশ লাইনটা আন্ডারলাইন করেন। ভাই 17 ধারায় বলছে যে পূর্ববর্তী 3টা ধারা ছাড়া আর কোন জায়গায় আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। পূর্ববর্তী 3টে ধারা কত? 14, 15, 16। এই 14, 15, 16তে যা আছে এই জায়গা ছাড়া আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের আর কোথাও আংশিক কার্য সম্পাদনের আদেশ কি দিবে না। এই যে দেখেন, পূর্ববর্তী 3টি অর্থাৎ 14 থেকে 16 ধারার যে কোনো একটির আওতাধীন মামলা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালতের চুক্তির অংশবিশেষের কার্য সুনির্দিষ্টভাবে সম্পাদন করার আদেশ প্রদান করবেন না। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বার ইন আদার কেসেস অফ স্পেসিফিক পারফরমেন্স অফ পার্ট অফ কন্ট্রাক্ট, কত ধারায়? 17 ধারায়। পূর্ববর্তী 3টি ধারা ছাড়া অন্য কোন ধারায় আংশিক কার্য সম্পাদনের আদেশ দিবে না। কত ধারা? কত ধারা? 17 ধারা। তাহলে আমরা আংশিক কার্য সম্পাদন, এই যে জিনিসটা পড়াইলাম, এটা যদি মাথায় ঢুকাইতে পারেন, লিখিততে এইখান থেকে প্রশ্ন আসে। আপনার একটা ফ্যাক্ট উঠাই দিছে যে অমুক বাগান আর বাড়ি বিক্রি করতে চাইছিল, পরে জানা গেল সে বাড়ির মালিক, বাগানের মালিক না, কিন্তু বাগানটা ওই বাড়ি ব্যবহার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন যিনি কিনবে তিনি কিনতে যাচ্ছেন না, এই ক্ষেত্রে কি প্রতিকার আছে? বা যিনি বিক্রি করবে বিক্রি করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে কি প্রতিকার আছে? আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। বুঝতে পারছেন? তো আপনি প্রিলিতে যত ভালো বুঝবেন, লিখিত যায় আপনার জন্য তত সোজা হবে। তখন 4টাও লেখা যায়, আবার সুনির্দিষ্ট 57টাও লেখা যায়, কিন্তু সলিউশন টানতে হবে ওই যেটা 15 সেটা দিয়া। আপাতত যে সমস্যাটা বললাম কত ধারায় পড়ে? 15 ধারা। তাহলে 15 ধারা 4টে কেন টানবেন? আর যখন আপনার হাতে অঢেল সময়, 1 ঘন্টা সময় আছে, তাহলে 14 গোষ্ঠীর আইনে পরিচয় দিতে হবে। আচ্ছা দেখি, আংশিক কার্য সম্পাদন কি আশা করি বুঝছেন। লুৎফর সাহেবের দেন, উনি 13, 14, 15, 16, 17 4টে বলে ফেলুক। 4টের কথা যেহেতু উনি বলছে, উনি 4টে বলুক। স্যার 13 ধারা হচ্ছে জোরে বলেন, আমি কিন্তু জোরে বলি কথা, মিনমিন করি না, আপনিও জোরে বলেন। স্যার 14 ধারা হচ্ছে চুক্তির সম্পাদিত অংশ সামান্য, সেই হ্যাঁ। ক্ষেত্রে সম্পাদিত অংশ সামান্য উল্লেখ মানে ক্ষুদ্র স্যার। নার্ভাস হয়েন না, বলেন, পারবেন ইনশাল্লাহ। বইয়ের দরকার নাই, আমি কি আপনার আমি যেভাবে বুঝাইছি সেভাবে বুঝান। স্যার যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ ক্ষুদ্র, সেই ক্ষেত্রে চুক্তি সম্পাদনের আদেশ দেওয়া যাবে 13 ধারায়। পিছনে শুনেন, আপনি শুনেন, আব্বাস আজাদ সাহেব ওনার কথা শোনা যায় যাচ্ছে, কি বলছে বলেন দি তাইলে শুনি, কি শুনছেন? সম্পাদিত না অসম্পাদিত অংশ? প্রথমত সম্পাদিত বলছিল। আচ্ছা 15তে কি আছে লুৎফর সাহেব? 15তে চুক্তি সম্পাদনের অসম্পাদনের অংশ যদি উল্লেখযোগ্য হয়, কিরকম উল্লেখযোগ্য? একটা উদাহরণ দেন। 100 যদি কারো 100 বিঘা সম্পত্তি বিক্রি করতে চায়, সেখানে যদি তার সত্ত্ব থাকে 60 বিঘা, আর বাকি 40 বিঘা যদি না থাকে, এই 40 বিঘার জন্য সে কোনো ক্ষতিপূরণ, যদি ক্রেতা কিনতে চায় তাহলে ক্ষতিপূরণ ছাড়া যদি নেয়, তাহলে এই কার্য সম্পাদনের আদেশ দিতে পারে। আর ক্রেতা যদি কিনতে না চায়, ক্রেতা বললো যে আমি 60 বিঘা কিনবো না, তাহলে কি হবে? তাহলে আদেশ দিবে। তাহলে এক্ষেত্রে বিক্রেতার মামলার প্রেক্ষিতে কোনো আদেশ দেবে না। পীযূষে দেন, উনি 16 ধারা 16 ধারা বলুক। স্যার 16 ধারা হচ্ছে স্যার দুইটার ইয়ে থাকতে হবে স্যার। কিরকম? যেমন একটা জমি, হুম, দুইজন ভাই বিক্রি করার জন্য, একজন বয়স কম একজনের বয়স বেশি, মানে সে না পারলো, সেই ক্ষেত্রে যদি
আপনার আদালতে যদি মামলা করে তখন বলবে যে যে বড় ভাই তারটা নিতে বাধ্য করতে পারবে, কিন্তু যে ছোট তাকে বাধ্য করতে পারবে না, কেন পারবে না? কারণ সে নাবালক ছিল চুক্তির সময়। সে বলতে পারে যে আমি চুক্তির সময় ছিলাম নাবালক, আর নাবালকের সাথে চুক্তি হয় না, নাবালকের চুক্তি শুরু থেকেই বাতিল। ধন্যবাদ পীযূষ। আমরা 18 ধারায় আসি, আসেন। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। পারচেজার রাইটস এগেইনস্ট ভেন্ডর উইথ ইমপারফেক্ট টাইটেল। এটা আমি বোঝাবো, তার আগে এখানে লেখেন স্বকার্যজনিত বাধা। এই 18 ধারার পাশে লেখেন স্বকার্যজনিত বাধা বা স্টপেল। স্টপেল, স্বকার্যজনিত বাধা বা স্টপেল। ফেরদৌস আসে নাই কেন? পরীক্ষার জন্য তো ক্লাস মিস করা যাবে না, তাহলে তো লাস্টের দিকে তো পরীক্ষার পর পরীক্ষা, তাই তো আপনার ক্লাস করাই হবে না। বেশি পাকনামি করলে সমস্যা। দেখেন এই ভাই, স্বকার্যজনিত বাধা লিখছেন, প্রথমে প্রশ্ন আসবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় স্টপেল নীতিটি আলোচনা করছে? 18 ধারা। আর স্টপেল নীতির মূল বাংলা প্রতিশব্দ কি? স্বকার্যজনিত বাধা। বাট 18 ধারায় কোথাও স্বকার্যজনিত বাধা শব্দটা নাই। এই জায়গা যেটা আছে দেখেন, ত্রুটিপূর্ণ সত্য সম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, মানে যিনি বিক্রি করছে বিক্রেতার সত্য কি? ত্রুটিপূর্ণ, আর ক্রেতা তারে বিক্রি করতে বাধ্য করতে পারবে কিভাবে? একটু শুনেন। ধরেন, এই মনোযোগ দেন, আমার দিক তাকান, এই বই পড়ার কাম নাই, আগে আমার কথা শুনেন। ধরেন একজন ব্যক্তি, করিম একজন ব্যক্তি, হয়ে গেছে ব্যক্তি, হারিকেনের যুগ এসে গেছে। আচ্ছা, অনলাইনে যারা আছেন একটু রেসপন্স করেন, আমাদের এদিকে ইলেকট্রিসিটি চলে গেছে তো, জানান শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি। এই শুনেন, খুব সহজ, সেটা হলো যে আব্দুল করিম একজন ব্যক্তি, সে একটা জমি চাষাবাদ করে, তো চাষাবাদ করা অবস্থায় তার জমির পাশের মানে এক ভদ্রলোক এসে সে তার কাছ থেকে, ওই আব্দুল করিমের কাছ থেকে জমিটা কিনে নিছে। ধরেন বায়না চুক্তি হয়েছে, বায়না চুক্তি হয়েছে, এবং সে আব্দুল করিম বলছে যে এই জমির মালিক আমি, এবং এই জমি 1 বিঘা জমি সে ওই আগন্তুকের কাছে বিক্রি করতে, আগন্তুক মানে স্ট্রেঞ্জার, ধরেন অপরিচিত কেউ, বিক্রি করতে বায়না চুক্তি করছে। বাট অ্যাকচুয়ালি ওই জমির মালিক হচ্ছে তার পিতা, বা ওই জমির মালিক আর একজন। বুঝতে পারছেন? আব্দুল করিম অ্যাকচুয়ালি ওই জমি বর্গা করে, অথবা ওই জমির মালিক তার পিতা, সে কিন্তু মালিক না, এবং তার বিক্রি করার কোনো অধিকার নাই, কিন্তু সে তো বিক্রি করার জন্য বায়না চুক্তি করে ফেলেছে। এইটুকু বুঝতেন যে আমার বিক্রি করার অধিকার নাই, তারপরে আমি বিক্রি করার বায়না চুক্তি করে ফেলেছি। বুঝতেন? মূল দলিল কিন্তু এখনো করা হয় নাই। এখন ইতিমধ্যে আব্দুল করিমের পিতা ধরেন মারা গেছে, এবং পৈতৃক সূত্রে ওই জমির মালিক হয়েছে উনি। তাহলে যখন তিনি বায়না চুক্তি করেছিলেন তখন কিন্তু তিনি মালিক ছিলেন না, কিন্তু পিতা মারা যাওয়ার পরে তিনি মালিক হলেন। এখন যখন ওই আগন্তুক মানে ক্রেতা আসতেছে, ভাই আমার জমির দলিল করে দাও, এই যে বাকি টাকা দিছি দলিল করে দাও, আব্দুল করিম বলতেছে যে টাকা আবার দাও। কেন আবার দেবো? কারণ তুমি প্রথমবার যখন কিনছো তো ঠিক আছে, বা ঠিক আছে ভাই, ওই সময় তো আমি মালিক ছিলাম না, ওই সময় মালিক ছিল হলো আমার পিতা, আমার পিতা মারা যাওয়ার পরে আমি মালিক হয়েছি। আগের বার টাকা নিলেও আগের বেচা কেনা ঠিকঠাক হয় নাই, এখন যদি নিতে চাও তাহলে আবার টাকা দাও। এইটুক বুঝতেন? এখন সংক্ষুব্ধকে ক্রেতা, বিক্রেতা তো এই যে টাউট বাটপারি করলো, তো ক্রেতা যাইয়া মামলা করে দিছে কার্য সম্পাদনের 12 ধারা মামলা করে সে বিস্তারিত বলছে যে ওর
অমুক তারিখে আব্দুল করিম আমার কাছে এত টাকা নিয়ে বায়না চুক্তি সম্পাদন করে, এখন সে বলতেছে অন্য কথা, তারে বলেন আমার কাছে জমি বিক্রি করতে বাধ্য করতে, তারে বাধ্য করেন। আব্দুল করিমরে আদালত ডাকছে, আব্দুল করিম বলতেছে যে ইওর অনার, উনি যে অভিযোগ করছে সব সত্য, বাট আপনি দেখেন যে প্রথম যখন আমি বায়না চুক্তি করেছিলাম আমি প্রতারণা করে তার কাছ থেকে বলছিলাম আমি মালিক, বাট অ্যাকচুয়ালি আমি মালিক ছিলাম না, আমি স্বীকার করতেছি। বাট আমি আমার পিতা মারা যাওয়ার পর মালিক হয়েছি, তো আমি যখন মালিকই ছিলাম না আমি ওটা বেচবো কিভাবে? আমি তো মালিক হয়েছি পরে। তা আদালত বলছে যে তুমি এটা স্বীকার করতেছো তো? হ্যাঁ পরে হয়েছো, জি পরে হয়েছি। তাহলে তোমার আগের যে সত্য ত্রুটি ছিল, আগের সত্য ত্রুটি ছিল না, আর এখন তো সত্য কি হয়েছে? সৃষ্টি হলো। তাহলে এখন যে সত্য সৃষ্টি হয়েছে তা আগের ত্রুটি এখন কি হয়ে গেল? দূর হয়ে গেল। তো এখন তুমি ওরে দলিল করে দিবা এবং দিতে তুমি বাধ্য। বুঝতে পারছেন? কিন্তু যদি আব্দুল করিম পরে মালিক না হতো তাহলে কিন্তু ক্রেতা কোনো প্রতিকার পেত না। বুঝেন কিনা? দেন আব্দুল করিম পিতা বেঁচে আছে, বা যদি কোনোভাবে আব্দুল করিম পরে এই জমির মালিক না হতো তাহলে কোনোদিনই আব্দুল করিমরে আদালত বাধ্য করতে পারতো না। তো এটাই বলে স্বকার্যজনিত বাধা, মানে যে কাজটা আমি আগে একজনকে বোঝাই শোনাই করছি, করাইছি, সেটা আমি পরবর্তীতে অস্বীকার করতে পারবো না। এবং এটার বলে স্বকার্যজনিত বাধা নীতি দ্বারা অশুদ্ধ হস্তান্তর শুদ্ধ হওয়া বা সিদ্ধ হওয়া। যে আমি যে আগের যে হস্তান্তরটা করছি এটা কি ছিল? অশুদ্ধ। এখন আমি যে পরে মালিক হয়েছি এটার কারণে পূর্ববর্তী অশুদ্ধ হস্তান্তর কি হয়ে গেল? সিদ্ধ হয়ে গেল। বুঝতে পারছেন? এটাই হলো প্রিন্সিপাল অফ এস্টোফেল বা স্বকার্যজনিত বাধা। এবং এখানে টাইটেলটা আবার পড়ি, দেখেন, স্বকার্য ও ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে, মানে যিনি বিক্রেতা আব্দুল করিম, তার সত্য কি ত্রুটিপূর্ণ না ভাই? ক্রেতার অধিকার, ক্রেতা তারে বিক্রি করতে কি পারবে? বাধ্য করতে পারবে। বাট ক্রেতার দেখাইতে হবে যে ওনার আগে মালিক ছিল না, বাট বর্তমানে মালিক হয়েছে। কত ধারায়? 18 ধারায়। তাহলে স্বকার্যজনিত বাধা মানে হলো আমি যেটা আপনাদের দিয়ে করাইছি পরবর্তীতে সেটা আমি কি করতে পারবো না? অস্বীকার করতে পারবো না। এই যে দেখেন, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার, পারচেজার্স রাইটস, against vendor with imperfect title। পারচেজার্স মানে হলো ক্রেতা, আর ভেন্ডার মানে হলো বিক্রেতা। বলেন না স্টাম্প ভেন্ডার, বলে না ভেন্ডারের কাছে স্টাম্প ভেন্ডার মানে কি? স্টাম্প বিক্রেতা। ভেন্ডার মানে বিক্রেতা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা অনুসারে যেখানে কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সম্পত্তি বিক্রয় করা বা ভাড়া দেওয়ার চুক্তিতে আবদ্ধ হয় যাতে তার ত্রুটিপূর্ণ সত্য রয়েছে, সেখানে ক্রেতা বা ইজারা গ্রহীতার নিম্নোক্ত অধিকার থাকবে। কি কি দেখেন, যদি বিক্রেতা বা ইজারা দাতা কোনো সম্পত্তি বিক্রয়ের বা ইজারা দেওয়ার পরপরই সম্পত্তিতে সত্য অর্জন করে, দেখছেন, মানে যখন বিক্রি করছিল তখন তার সত্য ছিল না, পরে তার সত্য অর্জিত হয়েছে, তবে ক্রেতা বা ইজারাদার তাকে পরবর্তীতে অর্জিত সত্যের জন্য চুক্তি পালন করিতে বাধ্য করতে পারবে। উদাহরণ পড়ি আমরা, দেখেন উদাহরণ পড়লে ভালো বুঝবো। যে দেখেন, আচ্ছা, রহিম রহিম ক, খ ও গ এই 3 খণ্ড ভূমিতে সত্যবান দখল উল্লেখকে করিমের নিকট কবলা দলিল দ্বারা বিক্রয় করে। তাহলে রহিম বিক্রি করছে কয় খণ্ড জমি? 3 খণ্ড জমি। কার কাছে? করিমের কাছে। কবলা দ্বারা মানে বিক্রি করছে আর কি। এবং করিম সরল বিশ্বাসে 3 খণ্ড ভূমি ক্রয় করে। ক্রয়ের পর অনুসন্ধানে প্রকাশ পায় যে গ খণ্ড ভূমিতে বিক্রয়ের সময় রহিমের দখল থাকলেও তাতে তার সত্য ছিল না। ওই ভূমিতে সত্য ছিল রহিমের পিতা কাদেরের। রহিম যে 3 খণ্ড বিক্রি করছে, যে ক্রেতা তিনি পরে জানতে পারছে যে 3 খণ্ডের মধ্যে 1 খণ্ডের মালিক সে না, 1 খণ্ডের মালিক ছিল তার পিতা। 1 বছর পর কাদের রহিমকে একমাত্র পুত্র রেখে মারা গেলে ওই সময় ওই ভূমির সত্য রহিমের উপর পড়তে, মানে যখন তার পিতা মারা গেল তখন ওই সম্পত্তির মালিক হয়েছে কে? পুত্র, মানে রহিম। তদাবস্থায় করিম গ খণ্ডের জন্য পুনরায় একটি কবলা দলিল পাওয়ার জন্য রহিমের বিরুদ্ধে মামলা করতে পারবে। এই ধারার অংশের বক্তব্য হস্তান্তর আইনের 43 ধারা অনুরূপ, মানে সম্পত্তি হস্তান্তর আইনের 43 ধারায় আছে প্রিন্সিপাল অফ এস্টোফেল, আর সাক্ষ্য আইনের আছে 115 ধারায়। সাক্ষ্য আইনের 115 ধারায়। প্রিন্সিপাল অফ এস্টোফেল সাক্ষ্য আইনের আছে 15 ধারায়, আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়?
18 ধারায় আর সম্পত্তি হস্তান্তর আইনের যেটা লেখা। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কত ধারায়? 18 ধারায়। কে বোঝেন নাই বলেন? কোন শোনা বোঝেন নাই বলেন? হ্যাঁ বলেন। এই যে মাইক্রোফোন নেন, কতদিন পরে প্রশ্ন করতে দেখেন, মাইক্রোফোন দেন, নেন দেন। শিওর, আমি অ্যাপ্রিসিয়েট করি, প্রশ্ন করেন, অনলাইনে প্রশ্ন নিব, বলেন। আর এখানে যে প্রতারণা করছে তাহলে ওর কোনো শাস্তি হবে না? ধন্যবাদ। ওর শাস্তি তো ওই যে জমি ওর কাছ থেকে নিয়ে নিচ্ছে। আর ফৌজদারি মামলায় শাস্তি দেয়, দেওয়ানি মামলায় তো শাস্তি দেয় না। বরং এখানে তারা বলতে পারে যে তুই জমি তো দিবি, আর এই কয়দিন যে ঘুরাইছিস ক্ষতিপূরণও দিবি, কিন্তু তারে কোনো প্রকার কারাদণ্ড দেওয়া যাবে না। আর প্রতারণার জন্য আপনাকে মামলা করতে হবে, ফৌজদারি মামলা। বুঝতে পেরেছেন? জি। অনলাইনে কি প্রশ্ন আছে বলেন, অনলাইনের ভাই বোনেরা বলেন। আনমিউট করে দিছি, বলেন। রাগ হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। প্রশ্ন নাই স্যার, ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন শুনেন, আমাদের এখনো শেষ হয়নি, আর একটু বসতে হবে, 8টা পর্যন্ত, 8টার আগে ছাড়া পাবেন না। দেখেন, এই 18 ধারায় কার সত্য ত্রুটিপূর্ণ? বিক্রেতার। তাহলে বিক্রেতারে বিক্রি করতে বাধ্য করতেছে কে? ক্রেতা। 18 ধারার উল্টা হচ্ছে 25 ধারা। এই জায়গায় এটা ঠান্ডা মতে শুনেন, বৈদিক টাকায় না, সত্য ত্রুটিপূর্ণ বিক্রেতারই। এখন ক্রেতা যখন জানছে যে বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ, প্রতারণা করছে, ক্রেতা বলছে আমি কিনবো না, আমি কিনবো না। এখন বিক্রেতা মামলা করে ক্রেতারে বাধ্য করতে পারবে না। এটা হলো 25। 18তে হলো ক্রেতা বিক্রি করতে বিক্রেতারে বাধ্য করতে পারবে। আর 25-এ হলো যখন ক্রেতা জেনে গেছে যে ওর সম্পত্তি মালিক ও না, তখন ও বলে যে আমি তোমার সম্পত্তি কিনবো না, তখন বিক্রেতা যদি মামলা করে যে কেন কিনবা না, তাহলে ক্রেতারে বাধ্য করা যাবে না। আমি উদাহরণ দিই, শুনেন। ধরেন আপনি এই আশরাফুল সাহেব, উনার 1 কাঠা জমি উনি ধরেন মাদ্রাসায় দান করছে, 1 কাঠা জমি। মাদ্রাসায় দান করার পরে কয়দিন পরে দিনেশের কাছে আবার বিক্রি করছে। তাহলে যে জমি দান করছে সেই জমি আবার কি করছে? তাহলে আগে করছিল কি? দান, পরে করছে বিক্রি। এখন দান যখন করছে তখন কি আর আশরাফুলের সত্য আছে? নাই, দান করার সাথে সাথে সত্য চলে গেছে। এখন ভাই, দিনেশ তো বিক্রয় চুক্তি মানে বায়না চুক্তি হয়েছে। এখন দিনেশ জানতে পারছে যে আশরাফুল তো এই সেম জমি আগে একজনের কাছে দান করছে। এখন আশরাফুল জানার পর বলতেছে, দিনেশ তোমার জমি আমি কিনবো না, তোমারে বায়না যে টাকা দিছিলাম এই টাকা, মানে আশরাফুল, দিনেশ বলতেছে আশরাফুল রে, তোমার জমি আমি কিনবো না, তোমারে যা বায়না দিছিলাম বরং তুমি আমারে তা ফেরত দাও। তাহলে এখন সংক্ষুব্ধ কে? বিক্রেতা আশরাফুল মামলা করছে যে ইওর অনার, দিনেশ সেই জমি কিনতে বাধ্য করেন, তখন আদালত বলবে যে তোমার সত্য তো ত্রুটিপূর্ণ, আর তুমি সেম জমি আগে একজনের কাছে দান করছো, তো তোমার এখন সত্য নাই। আর তুমি সুনির্দিষ্ট প্রতীক আইনের 25 ধারা দেখো, যদি কোনো বিক্রেতার সত্য ত্রুটিপূর্ণ থাকে তাহলে ক্রেতারে বাধ্য করতে পারে না কিনতে। বা তোমার সত্য ত্রুটিপূর্ণ থাকলে তুমি যদি বেচতে না চাইতা, তাহলে তোমার আবার বাধ্য করা যেত কত ধারায়? 18 ধারা। টাকা পাইবে কিভাবে? টাকা আদালত দিয়ে দিবে, আশরাফুল নির্দেশ দিবে যে তুমি ওই বাকি টাকা ওরে দিয়ে দিবা। কোন টাকা কিভাবে দিবে? কোন টাকারে দিল বলেন? বায়না চুক্তির টাকা কে নিছে? দেন না, ক্লিয়ার হোক। ধন্যবাদ। দেখেন, আশরাফুল তো দান করছে মাদ্রাসায় জমি, তারপরে বিক্রি করছে কার কাছে? দিনেশের কাছে। 10 লাখ টাকায় ধরেন বিক্রি করছে, 5 লাখ টাকা বায়না দিচ্ছে, দিনেশ 5 লাখ টাকা বায়না
দিছে 5 লাখ টাকা দেওয়ার পরে দিনে যখন জানতে পারলো যে আশরাফুল এই জমিতে সত্য নাই, দিনের বলছে আমি কিনবো না, আমি কিনবো না, আমার টাকা তুমি ফেরত দাও। এখন আশরাফুল তো টাকা ফেরত দিচ্ছে না, এখন এই জায়গা আশরাফুল আর উল্টা মামলা করছে কার বিরুদ্ধে? দিনেশের বিরুদ্ধে। কিসের জন্য? জমি কেনার জন্য। এখন আপনার প্রশ্ন কি বলে? সেটাই ছিল আর কি, যে টাকাটা যে দিল স্যার, টাকাটা তো মানে বায়না করছে যে আমার 5 লাখ দিছে, 10 লাখ টাকা 5 লাখ দিছে, কিন্তু হ্যাঁ। মানে 5 লাখ টাকা যে ক্রেতা দিছে কেনার জন্য, হ্যাঁ, কিন্তু আর বিক্রেতা তো জমি অন্যদিকে বিক্রি করে ফেলাইছে। অন্যদিকে কামার বিক্রি করলো। যে আগে দান করছে স্যার, দান করছে তার স্যার। দানের সাথে কিসের সম্পর্ক? টাকা বিক্রেতা নিছে না 5 লাখ? জি স্যার। তাহলে ওই যে টাকা কি ওই মাদ্রাসায় দিয়ে দিছে সে? না টাকা তো দেয়নি। টাকা তো তার কাছে আছে, তাহলে কার টাকা কি প্রশ্ন করেন? আমি তো বুঝি না আপনার প্রশ্ন। মানে দিনে ছাড়া বলবে যে আমি তো জমি কিনবো না, ইয়োর অনার, আমার তো বাধ্য করতে পারবেন না, আর আমাদের 5 লাখ কারোর উল্টো আমারে দিতে বলেন। দিতে বলেন আর উনি টাকা ফেরত হ্যাঁ পাইবে। হ্যাঁ, বুঝছেন? জি স্যার। উনি যে প্রশ্ন করছে এই টাকা তো আর আশরাফুল অন্য করে দেয় নাই, টাকা তো আর অন্য করে দেখবে না, দেখি সেটা আশরাফুলের ব্যাপার। টাকা তো সে নেছে, তুমি টাকা দিবা, আশরাফুল দিবা। বুঝছেন? আচ্ছা দেখেন, আমরা এই 25 ধারা, তাহলে আপনি এত জটিল, জাস্ট মনে রাখেন 18 উল্টা কত? 25। এই যে একটু পড়ি দেখেন, সত্য নাই এমন ব্যক্তি বা অনুমতি নিয়ে বসবাসকারী ব্যক্তি সম্পত্তির বিক্রয় চুক্তি করলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে কিনা? না, এরূপ বিক্রয় চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না। অর্থাৎ যে ক্ষেত্রে যার সত্য নাই সে যদি আর একজনকে কিনতে বাধ্য করতে পারবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 25 ধারা অনুযায়ী সত্য নেই, আশরাফুলের কি সত্য আছে? সে যখন বিক্রি করে, সে যখন একজনকে দান করে দিছে, তার কি সত্য আছে? নাই। বা স্বেচ্ছায় অনুমোদিত বসবাসকারী ব্যক্তি কর্তৃক স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রয় বা ইজারা প্রদানের চুক্তি তাদের পক্ষে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না যদি, আন্ডারলাইন করেন, সত্য নেই জেনেও কি করে বিক্রি করে, আর নির্ধারিত সময়ের মধ্যে সন্দেহমুক্ত পূর্ণ সত্য প্রদানে ব্যর্থ হয়। দিনেশ বলছে যে তোমার জমি কিনতে পারে, বাট তোমার যে সত্য আছে দেখাও, কিন্তু আশরাফুল দেখাইতে পারে নাই। বিক্রয় বা ইজারা চুক্তি হওয়ার আগেই চুক্তির বিষয়বস্তুর ব্যাপারে গোল দিবেন বন্দোবস্ত হয়ে থাকলে। মানে আপনি বিক্রয় হওয়ার আগেই দান করে দিচ্ছেন না ভাই, বন্দোবস্ত হয়ে থাকলে কি মানে? আমি যখন বিক্রি করছি তার আগেই তো একজন দান করে বন্দোবস্ত করে ফেলছে। বন্দোবস্ত মনে নাই? সেটেলমেন্ট সংজ্ঞা পড়ছিলাম, মনে আছে? উইল ছাড়া বাদ বাকি সবই কি বন্দোবস্ত। তাহলে আপনি বিক্রয় করার আগেই এই জমি তো বন্দোবস্ত করে ফেলছেন, সো এই জায়গা আপনি ক্রেতারে বাধ্য করতে পারবেন না। এটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ? সামনের পরীক্ষা অনেক কঠিন হবে, এই কারণে আমি তো সহজভাবে বুঝাইলাম যে 18 কথা হলো যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতারে ক্রেতা বাধ্য করতে পারবে, আর 25-এর কথা হলো যে ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতা ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে না। 18-তে হলো ক্রেতা বাধ্য করতেছে বিক্রেতারে, আর 25-এ হলো বিক্রেতা যার সত্য ঠিকঠাক নাই সে ক্রেতারে কিনতে বাধ্য করতে পারবে না। ধন্যবাদ। দেখেন আইন পাঠে চলে আসি। এই আইন পাঠ থেকে এই আমরা কিন্তু পড়বো না, এই যে কষ্ট করে যে আপনাদের এতক্ষণ ধরে বললাম 13, 14, 15, এগুলো যেহেতু এই জায়গা থেকে পড়ছি আর ওই জায়গা থেকে পড়ার প্রয়োজন নাই, বুঝছেন? আগামীকাল হচ্ছে আপনাদের দেওয়ানি কার্যবিধির 100 মার্কের পরীক্ষা। আমার উপদেশ থাকবে, আপনার প্রস্তুতি থাক বা না থাক, সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরকম কেউ করবেন না, আপনি যদি পাশ করতে চান আমার কথা শুনবেন। আমার প্রস্তুতি ধরেন আমি দেওয়ানি কার্যবিধির কিছুই পড়ি নাই, দরকার নাই। পরীক্ষা দিতে কি পড়া লাগে? পড়া লাগে না, আপনি পরীক্ষা দেবেন। হ্যাঁ, পরীক্ষা পাঁচটায়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আর আগামীকাল তো নেই, শুক্রবারে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়বো ইনশাল্লাহ বিকাল 5টা থেকে। আগামীকাল শুধু পরীক্ষা, আগামীকাল কোনো ক্লাস হবে না। 5টায় 5 PM, আর ভোর 5টায় আইসেন না। আর যারা অনলাইনে প্রশ্ন করলেন, আপনারা এই সেম ক্লাস লেকচারটা আপলোড দিব, ওটা দেখার পরে আমাদের প্রশ্ন করবেন। আমি আপনাদের আলাদা সময় দিব না বুঝলে, বাট এটা দেখার পরে প্রশ্ন করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।